কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। আমাদের এখানে পার্টিসিপেন্ট তো অনেক, ৩০ জনের মতো আমাদের পার্টিসিপেন্ট তার উপরে। আমরা একটু অপেক্ষা করি দেখি সবাই জয়েন করে কিনা।
জি, আসসালামু আলাইকুম সজীব ভাইয়া। এখনো কি ক্লাস শুরু হয়নি? ক্লাস শুরু হবে। আপনারা সবাই যারা আছেন সবাই জয়েন করেন নাই এখনো। এখনো কিছু মানুষ জয়েন করছে। আমরা একটু অপেক্ষা করছিলাম। এখনই শুরু হবে, হ্যাঁ? যাই হোক, আপনাদের সাথে আমাদের আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাদের কথা হচ্ছিল আ কে জয়েন করছে এখনো? ওকে। আচ্ছা, গতকালকে আ গত পরশুদিন অ্যাকচুয়ালি আপনাদের সাথে আমাদের কথা হয়েছিল যে আপনারা কি করছেন বা আপনাদের বিভিন্ন তথ্য আমরা জানলাম। তো যাই হোক, আজকে আমরা কথা বলবো আসলে দেখেন, প্রথমত আমাদের যে শিডিউলটা আছে এটা মূলত ১৫০ ঘন্টার এখানে একটা কনটেন্ট আছে। আপনার মধ্যে আমার এটা দেখতে পাচ্ছেন, তাই না? কিন্তু আপনাদের ক্লাস হবে হচ্ছে ১০০ ঘন্টা। তো জি স্যার। আমরা এর মধ্যে থেকে অনেক কন্টেন্টই বাদ দিব এবং অনেক বিষয়গুলোই আছে যেগুলো আমরা আলোচনা করতে পারবো না এবং অনেক ব্যাপার আছে যেগুলো নিয়ে আমরা আসলে ডিটেইলস আলোচনা করব এবং যুগ উপযোগী যেগুলো নিয়ে আমরা আসলে কাজ করলে আমাদের কাজে লাগবে সেই গুলো নিয়েই আমরা আসলে কাজ করব। তো এখন যাই হোক, আমাদের মোটামুটি যারা জয়েন করবেন, মোটামুটি ২৬ জনের মতো আমরা দেখতে পাচ্ছি যে জয়েন করে ফেলেছেন। তো আপনাদের কাছে একটু আমি জানতে চাই যারা আসলে ডিজিটাল মার্কেটিং এর জয়েন করলেন কোর্সটাতে, আসলে ডিজিটাল মার্কেটিংটা কি? বা এই ব্যাপারে আপনারা কিছু জানেন কিনা? মানে ডিজিটাল মার্কেটিং ব্যাপারটা আসলে কিভাবে হয়ে থাকে বা এটা দ্বারা আসলে কি কাজ করে বা ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি? এটা যদি আমাকে একটু বলতে পারেন কেউ। কোনো আইডিয়া, কারো কাছে কোনো আইডিয়া আছে? ডিজিটাল মার্কেটিংটা কি? আচ্ছা। ঠিক আছে। সেটা যদি না থাকে তাহলে দেখেন মূলত আমাদের আম যেটা নিয়ে আমি ঐদিন কথা বলতেছিলাম আপনাদের সাথে, আসলে এসইও নিয়ে একটু কথা বলা হয়েছে যে এসইও জিনিসটা, যে আমরা এসইও করে কি করতে পারি। তো দেখেন, প্রথমত একটা কিওয়ার্ড, এটাকে আমরা যখন লিখতেছি, কোনো কিছু লিখে যখন আমরা সার্চ করি এটাকে বলা হচ্ছে কিওয়ার্ড, হ্যাঁ? তো একটা কিওয়ার্ড লিখে যখন আপনি গুগলে সার্চ করবেন, তখন সেই কিওয়ার্ডের এগেইনস্টে গুগল আপনাকে যে রেজাল্ট গুলো দিবে, সেটাকে আমরা, এটাকে টোটাল জিনিসটাকে বা টোটাল ইন্টারফেস যেটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে গুগল সার্চ রেজাল্ট পেজ বলে, হ্যাঁ? যেখানে মূলত আমরা কিওয়ার্ড লেখার পরে, যেকোনো একটা কিওয়ার্ড লেখার পরে যে রেজাল্ট পেজ গুলো পাবো, আ সেটাই হচ্ছে আমরা এখানে এসইও করার মাধ্যমে যে কাজটা আসলে করা হয় সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে গুগলের কাছে সাবমিট করা বা আপনার ওয়েবসাইটটা গুগলকে জানানো যে আমার একটা ওয়েবসাইট আছে এবং ওয়েবসাইট যখন গুগলে আপনি সাবমিট করলেন, অর্থাৎ গুগলের কাছে এটা তো আসলে বেসিক্যালি আপনার নিজের প্রপার্টি। এটা যখন আপনি গুগলকে দিলেন বা গুগলের কাছে সাবমিট করলেন, তখন গুগল এটাকে আসলে বিভিন্নভাবে এটাকে মেজার করে যে আপনার ওয়েবসাইটটা গুগলের ফার্স্ট পেজে বা যে পজিশনটা পাবে সেটা হচ্ছে গুগল তার নিজের যে অ্যালগরিদম আছে, অ্যালগরিদম গুলো দিয়ে এটা হচ্ছে মেজার করে সেটাকে হচ্ছে ১ নাম্বার পজিশনে, ২ নাম্বার পজিশনে বা তারপরে তার পজিশন অনুযায়ী একটা জায়গায় স্থানে এনে দেয়। তো আমাদের ব্যাপার হচ্ছে যে আমরা যেকোনো একটা জায়গায় গেলে আসলে হয় না। সেটাকে এসইও করতে হয়। এসইও করার আম যখন আমরা এসইও করতেছি তখন এখানে বেশ কিছু ব্যাপার থাকে। তো এসইও করার আ আম যখন ডিএ বা পিএ এরকম কিছু কথা আপনারা লেখা দেখবেন, যদি আপনি আম ফাইবারে যান বা যেকোনো মার্কেট প্লেসে যান, তাহলে দেখবেন যে ডিএ, পিএ বা কোথাও সার্চ করলে দেখবেন ডিএপি এই কথাটা ২ টা আমরা শুনে আসি। আসলে ডিএ কি বা পিএ কি?
এই ব্যাপারগুলো তো আমাদের একটু জানা দরকার। তো ডিএ হচ্ছে ডোমেইন অথরিটি আর পিএ হচ্ছে পেজ অথরিটি। অর্থাৎ আপনারা কি আমার কথা সবাই শুনতে পাচ্ছেন কিনা? জি জি স্যার। ভাইয়া। জি, শুনতে পাচ্ছি। ওকে। তো আচ্ছা, তো ডিএ মানে হচ্ছে ডোমেইন অথরিটি। যখন আমি গুগলের মধ্যে গুগলের সাথে আমার একটু যদি মিউট করে রাখি। হ্যালো ভাইয়া, এই যে নয়েজ হচ্ছে, কে যেন মাইক্রোফোন অন করে রাখছে। আচ্ছা, একটু মাইক্রোফোন আচ্ছা আমি একটু বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, তো ডিএ মানে কি, যদি আমি একটু ডিএ লিখে সার্চ করি যে ডিএ জিনিসটা কি বা পিএ ব্যাপারটা কি। ওকে, তো ডিএ মানে, যদি ডিএ নিয়ে কথা বলি তাহলে হচ্ছে ডিএ মানে হচ্ছে ডোমেইন অথরিটি। ঠিক আছে, অর্থাৎ আপনি যে সার্চ করলেন, গুগলে সার্চ যখন করলেন, তখন আসলে দেখবেন যে ডিএ মানে এরকম, আপনি দেখবেন ফাইবারে বা কোথাও গেলে দেখবেন যে পুরো কথাটা লেখা নেই, শুধু লেখা আছে ডিএ। অর্থাৎ গুগলের কাছে যখন আপনি আপনার ওয়েবসাইটটাকে সাবমিট করছেন, হ্যাঁ, ওয়েবসাইটটাকে যখন গুগলকে বলতেছেন যে আমার এই ওয়েবসাইটে এই কন্টেন্ট আছে, আমি গুগলের কাছে সাবমিট করলাম। অর্থাৎ গুগলে আপনার ওয়েবসাইটটা যাতে গুগলেও সার্চ করলে দেখা যায়, যেমন কোনো একটা কিওয়ার্ডের এগেইনস্টে আমি যখন দেখেন আমার পিসিএল বিডি লিখে সার্চ করেছি, তখন আমার ওয়েবসাইট এখানে দেখা গেছে। এটা কিন্তু এমনি এমনি আসে নাই, হ্যাঁ। বা আপনার একটা ওয়েবসাইট যদি থাকে, আপনি যদি সেই ওয়েবসাইটটা গুগলে সাবমিট না করেন, অর্থাৎ গুগলকে না বলেন যে এটা হচ্ছে আপনি এই কিওয়ার্ড দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে হচ্ছে তাকে আমার ওয়েবসাইটটা দেখাবেন, এই ব্যাপারগুলো যদি আপনি গুগলকে না বলেন, গুগল কিন্তু সেটা করে না, নিজে থেকে করে না। তো গুগল আপনার ওয়েবসাইটটাকে বা আপনার ডোমেইনটাকে কতটা ভালোবাসতেছে, এক কথায়, অর্থাৎ কতটা প্রায়োরিটি দিচ্ছে, সেটা হচ্ছে ডিএ। এবং এর উপরে ডিপেন্ড করে গুগল আপনার ওয়েবসাইটকে একটা মার্ক করে, অর্থাৎ একটা স্কোর দেয়। সেটা হচ্ছে ১ থেকে ১০০ র মধ্যে আপনি কত পাইলেন। ১ থেকে ১০০ র মধ্যে এইখানে এই কিওয়ার্ডের এগেইনস্টে অনেকগুলো ওয়েবসাইট, ফেসবুক পেজ দেখবেন, এই যে একটা ওয়েবসাইট আছে, সরি এই যে ওয়েবসাইট আছে ফেসবুক পেজ, অর্থাৎ সোশ্যাল যে ডোমেইন গুলো। তারপর দেখেন একটু গেলে ইউটিউব চ্যানেল আছে, এই যে আরেকটা আছে সোশ্যাল ডোমেইন। এই দেখেন সোশ্যাল আরেকটা আছে প্রিন্টেস্টের। এই যে ভিমিওর লিংক আছে এখানে, ভিমিওর ব্যাপারটাও এখানে আছে। তো এই যে আপনি যে কিওয়ার্ড দিয়ে সার্চ করেন না কেন, ওই কিওয়ার্ডের অনুযায়ী, অর্থাৎ একটা কিওয়ার্ড অনুযায়ী আমরা বলতেছি এটাকে হচ্ছে নিশ। একটা কিওয়ার্ডকে নিশ বেস অনেক ওয়েবসাইট আছে, হ্যাঁ। তো নিশ বেস একটা, যখন আপনি এই যে কিওয়ার্ডটাকে, আমরা এটাকে বলতে পারি যে নিশ, একটা নিশও বলা হয়। অর্থাৎ দেখবেন অনেক জায়গায় আপনারা শুনে থাকবেন নিশ বেস ওয়েবসাইট। ঠিক আছে, নিশ বেস ওয়েবসাইট অর্থাৎ একটা কিওয়ার্ডকে বেস করে হচ্ছে যে একটা ওয়েবসাইট তৈরি করা। এখন এই যে ওয়েবসাইট তৈরি করা, সেটাকে হচ্ছে নিশ বেস একটা ওয়েবসাইট বলে। আচ্ছা, এই নিশ বেস বা কিওয়ার্ডের ব্যাপারটাতে আমি একটু পরে আসছি। তার আগে ডোমেইন অথরিটি এবং হচ্ছে পেজ অথরিটি ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। তো ডোমেইন অথরিটি, এটা হচ্ছে যে বললাম ১ থেকে ১০০ র মধ্যে গুগল আপনাকে একটা স্কোর দেবে এবং সেই অনুযায়ী হচ্ছে আপনি একটা পজিশন পাবেন, যেটা গুগলের একটা আপনার কিওয়ার্ডের এগেইনস্টে আপনি একটা পজিশন পাবেন। এবং প্রতিনিয়ত আপনার ওয়েবসাইটের মধ্যে বেশ কিছু কাজ করতে হয়, যেগুলো হচ্ছে এসইও ফ্রেন্ডলি। অর্থাৎ গুগল আপনাকে তো আর এমনি এমনি পছন্দ করবে না বা এমনি এমনি ভালোবাসবে না। তো গুগলকে আপনাকে পছন্দ করার জন্য বা আপনাকে ভালোবাসার জন্য আপনার ওয়েবসাইটটাকে গুগলকে বুঝাইতে হয় যে আমি আপনার জন্য এটা করব, বা আমার মধ্যে এই সার্ভিস গুলো আছে, এই যোগ্যতাগুলো আমার ওয়েবসাইটের মধ্যে আছে, যে কারণে আপনি হচ্ছে আমাকে সামনের দিকে নিয়ে যাবেন।
অর্থাৎ গুগলের এই পেজটার সামনের দিকে এই যে ১ নম্বর ২ নম্বর পজিশন অর্থাৎ প্রথম পেজে আসাটা হচ্ছে একটা প্রথম পেজে আসাটাই হচ্ছে একটা চ্যালেঞ্জ। তারপরে হচ্ছে প্রথম পেজ থেকে আপনি ফার্স্ট পজিশনে যাওয়ার চেষ্টা করবেন। এই টোটাল কাজটা একটা বড় কর্মযজ্ঞ। হ্যাঁ? এই টোটাল কাজটা একটা এসইওর বড় কর্মযজ্ঞ এবং যেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। আমরা সময়ের সাথে, সাথে কাজ করে একটু এসইও ফ্রেন্ডলি কাজ করে আস্তে যেটা হয় গুগলের কাছে আমার ডোমেইনটাকে জনপ্রিয় করব এবং আমাকে গুগল তার ডোমেইনের অর্থাৎ আমার ডোমেইনটাকে একটা স্কোর দিবে যেটা ১ থেকে ১০০ র মধ্যে স্কোরটা হয়ে থাকে। এবং সেই স্কোরটা যখন সে দিবে আমি ধীরে কাজ করে গুগলের ১ নম্বর পজিশনে আসবো। এইটা হচ্ছে ডোমেইন অথরিটি বা ডোমেইনের যে ব্যাপারটা সেটা আমি একটু বুঝানোর চেষ্টা করলাম। আর তারপরে হচ্ছে পেজ অথরিটি। পেজ অথরিটি হচ্ছে গুগলে আমি যখন ধরেন আমি একটু যদি দেখাই তাহলে ব্যাপারটা একটু আপনারা বুঝতে সুবিধা হবে। দেখেন গুগলে আমি লিখলাম স্টাডি ইন ইউকে। দেখার পরে আসলে কিন্তু দেখেন এখানে এই যে ১ নম্বর পজিশনে আছে কিন্তু তার আগে দেখেন একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে। অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আমি একটু পরে কথা বলতেছি যে আপনি আ আপনার ওয়েবসাইট নতুন বা আপনি খুবই নতুন সেক্টরটাতে। তো গুগল কিন্তু আপনাকে ১ম এই এই এসইও করলেই ১-২ নম্বর পজিশনে আপনাকে এনে দেবে না। তো যদি আপনি ১ নম্বর পজিশনটা পেতে চান বা এই গুগলের ফার্স্ট পেজে কোনো একটা জায়গায় পজিশন পেতে হয় তাহলে আমাদের আসলে একটু পেইড ভাবে যেতে হয়। অর্থাৎ পেইড অ্যাডভার্টাইজমেন্ট এর দিকে যাইতে হয়। সেই ব্যাপারটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। তো দেখেন এইখানটাতে আচ্ছা আপনারা একটু সবাই একটু কাইন্ডলি রাইট টাইমে জয়েন করলে আমাদের ৯টা ১০ এর মধ্যে জয়েন করে ফেলেন। নাহলে কিছু বিষয় আপনি হচ্ছে যে অনেক সময় আজকের ব্যাপারটা আজকে যে শুধু একটু কথা বলছি। তো কিছু টপিক আছে যেগুলোতে আপনি যদি রাইট টাইমে জয়েন না করেন তাহলে হচ্ছে আপনি স্কিপ করে গেলে তখন হচ্ছে যে মানে সমস্যা ফেস করবেন। বুঝতে পারবেন না। তো আজকে আমরা এখন পর্যন্ত তেমন কিছু আলোচনা করিনি। আমি আমি আশা করি যে আপনারা সবাই ৯টা ১০ এর মধ্যেই জয়েন করে ফেলবেন। আচ্ছা। তো দেখেন এখানে আসার পরে দেখেন আচ্ছা তার আগে আমাকে বলেন আপনার কি ডোমেইন হোস্টিং এই ব্যাপারটাতে আপনাদের আইডিয়া আছে কিনা বা ডোমেইন হোস্টিং এই ব্যাপারটা আপনারা বোঝেন কিনা বা বুঝি কিনা? কার নাই? একটু কমেন্টে লিখি যার নাই যে ডোমেইন হোস্টিং এই ব্যাপারটা কি? ব্যাপারটা আমরা বুঝি বা বুঝি না। যারা বুঝি তারা লেখেন ইয়েস আর যারা বুঝি না তারা লেখেন নো। আচ্ছা কিছু বলার দরকার নাই। জি স্যার একটু কষ্ট করে বুঝাই দিলে ভালো হবে, বুঝি না এটা ডোমেইন হোস্টিং। আচ্ছা আমি কমেন্টের উপরে দেখি যে আসলে কি পরিমাণ কমেন্ট আসে। সবার কাছ থেকে কমেন্ট আশা করছি আমি একটু। নো আচ্ছা আচ্ছা ঠিক আছে। নো আচ্ছা। কোনো আইডিয়া নেই। ওকে। ওকে ঠিক আছে। আমি ডোমেইন হোস্টিং নিয়ে তাহলে আমাকে একটু আলোচনা করতে হবে। আমি ওকে কিছু মানুষের আছে যারা কিছুটা বুঝতে পেরেছেন। হ্যাঁ। ঠিক আছে। স্যার এখানে যদি কোনো মেসেজ আসে আপনাদের তরফ থেকে তাহলে কি সেটাকে আমরা মানে করব, ইগনোর করব? মানে ফোনে দিয়ে মেসেজ আসছে একটা আমার। আচ্ছা কি ধরনের এসএমএস আসছে যদি আমাকে বলেন একটু। মানে থ্যাংক ইউ বলতে স্যার, জি থ্যাংক ইউ। এলইডি একটা আসছে। হ্যাঁ, এলইডি বলছে কংগ্রাচুলেশনস ইউ আর সিলেক্টেড টু এলইডিপি 20 classes for SPDM 20 join at 10 AM। আচ্ছা চেক ইমেল আর একটা গুগলের মানে একটা মিটিং লিংক দিয়ে দিছে আর কি। ওকে হ্যাঁ এটা আপাতত ইগনোর করেন কারণ হচ্ছে যে আমাদের যেটা হয়েছে ব্যাপারটা হয়েছে যে আমাদের ওই যে ওনারা যে সংগ্রহ করেছে ডাটাবেসটা আপনাদের ছিল অর্থাৎ ডাটাবেস বলতে আমি বোঝাচ্ছি যে রেজিস্ট্রেশনের যে ব্যাপারটা তো এটা হয়েছে কি আহ, মানে ২-৩ জনের কাছে আসলে চলে গেছে ব্যাপারটা তো এটা যার কারণে যেটা হয়েছে ওখানে একজন মানুষের
2-3টে এসএমএস আপনারা পেয়ে থাকতে পারেন যে আপনি জয়েন করবেন কিনা এই ক্লাসে বা এটাতে। তো আপনারা অলরেডি যেহেতু জয়েন করে ফেলেছেন সেক্ষেত্রে আসলে আর ওইগুলোতে কিছু বলার দরকার নেই। আমাদের কিছু ম্যান পাওয়ার চেঞ্জ হয়েছে, সে কারণে এটা হয়ে থাকতে পারে। এক্স্যাক্টলি কোন কারণে হয়েছে জানি না, হয়তো অন্যরা ওই ডাটাবেসটাকে যেটাকে বলে আসলে গুলিয়ে ফেলা, হ্যাঁ, মানে একটার সাথে একটা মার্জ করতে গিয়ে কোনো কারণে এই ব্যাপারটা হচ্ছে হয়ে গেছে যে এখন আমরা আসলে স্টুডেন্টকে একসাথে এটা করতে পারছে না। তবে আমরা আমি একটা ইনফরমেশন আপনাদের কাছ থেকে নিয়েছি, এটা আমার কাছে আছে। তারপরেও এই পরে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার বা অন্য ব্যাপারগুলো দিয়ে আমরা এটা শর্ট আউট করে ফেলবো, সমস্যা নেই, মানে এটা ঠিকঠাক করে ফেলবো। তো আপাতত এগুলো ইগনোর করেন, কারণ যেহেতু আপনি ক্লাসে জয়েন করে ফেলছেন, তো অন্য আর কোথাও কিছু বলার তেমন একটা দরকার নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। তো দেখেন, তো আমি ডোমেইন অথরিটি নিয়ে কথা বলছিলাম। আমি একটু ডোমেইন অথরিটি আর পেজ অথরিটি নিয়ে কথা বলেই বলার আগে আসলে আমার জানা উচিত ছিল যে আপনারা আসলে ডোমেইন ব্যাপারটা আসলে আমরা ডোমেইন বা হোস্টিং এর ব্যাপারটা আসলে বুঝি কিনা। এখন এইটা যদি না বুঝি তাহলে এইখানে আমাদের একটু কথা বলতে হবে। তো আচ্ছা, তো দেখেন এখানে যেটা হয়েছে, ডোমেইন ডোমেইনের পরে দেখেন ডোমেইন আসলে আমরা কোন ব্যাপারটা, ডোমেইন ছাড়াও এখানে দেখেন কোন একটা ওয়েবসাইট আমি দেখি, এই যে দেখেন ডোমেইন ব্যাপারটা নিয়ে আলোচনা করছি। তার আগে দেখেন এই যে আমি যখন এই ওয়েবসাইটটাতে ক্লিক করছি, দেখেন এটা গুগলের 9 পজিশনে আছে। আমি কিন্তু গুগলের অর্থাৎ এই পেজটার কিন্তু এই যে পুরো এই জায়গাটাতে নাই, আমি কিন্তু দেখেন তারপরে একটা অন্য লিংকে আছি, দেখতে পাচ্ছেন en/study_new, অর্থাৎ এইটা কিন্তু একটা পেজ, হ্যাঁ, এটা কোনো এইটা হচ্ছে ডোমেইন। তো এই যে একটা পেজ, আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটের নির্দিষ্ট কোনো পেজকে গুগল, আপনি যখন কন্টেন্ট আপলোড করবেন, অর্থাৎ এখানে আর্টিকেল দিবেন, ছবি দিবেন, টোটালটাকে ভিডিও দিতে পারেন, টোটালটাকে আমরা বলতেছি কন্টেন্ট, হ্যাঁ। যখন আপনি কন্টেন্ট দিবেন, কন্টেন্ট দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে এই কন্টেন্টের মধ্যে গুগলকে যখন আপনি আপনার তথ্যগুলো সাবমিট করছেন, অর্থাৎ গুগলে আপনি আপনার ওয়েবসাইটটাকে সাবমিট করছেন, তো তখন দেখবেন গুগল আপনার ওয়েবসাইটের নির্দিষ্ট কোন একটা পেজকেও হচ্ছে তার ভালো লাগতে পারে, হ্যাঁ, তার যে পুরো ডোমেইনটাকেই ভালো লাগবে এমন না, তার নির্দিষ্ট কোন একটা পেজকেও সে ফোকাস করতে পারে। অথবা আপনি যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করেছেন, এই যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করেছেন, এই কিওয়ার্ডটা দিয়ে সে এই পেজটা গুগলে র‍্যাঙ্ক করতেছে। দেখেন এই যে পেজটা স্টাডি নিউকে পেজটা র‍্যাঙ্ক করছে। তো তার মধ্যে দেখেন স্টাডি ইন ইউকে এই ধরনের কন্টেন্ট গুলো এখানে আছে আসলে বেসিক্যালি, হ্যাঁ। তো এটাও হচ্ছে একটা ব্যাপার যে পিএ মানে হচ্ছে পেজ অথরিটি। এখানে যেমন ডিএ লেখার পরে আমি দেখলাম যে ডোমেইন অথরিটি, বা দেখবেন এটা লেখা থাকে, আপনি যদি ফাইবার বা অন্য কোথাও যান দেখবেন অনেক সময় এই কথাটা আপনারা দেখবেন যে ডিএ, হ্যাঁ, এটা হচ্ছে একটা ব্যাপার। তো আমি ডিএ লিখলাম, ডিএন, আবার একটু লিখি, আচ্ছা এটাকে কেটে দেই। পিএ মানে হচ্ছে দেখেন যখন আপনি পেজ অথরিটির কথা বলতেছি তখন দেখেন পিএ, হ্যাঁ, এটা হচ্ছে যে এটাও হচ্ছে একটা সিস্টেম যে গুগল আপনার নির্দিষ্ট একটা পেজকে কতটা পছন্দ করতেছে, এবং গুগলে আপনি যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ করতেছেন তখন ওই পেজটাকে দেখবেন গুগল, যদি গুগল এই একটা পেজকেও গুগল হচ্ছে আপনার র‍্যাঙ্ক করার উপরে ভিত্তি করে, বা তার কি পরিমাণ ট্রাফিক আপনার ওয়েবসাইটের নির্দিষ্ট কোনো পেজে যাচ্ছে তার উপরে ভিত্তি করে ওই পেজটাকে গুগল তার র‍্যাঙ্কে নিয়ে আসে, একটা স্কোর দেয়। এই স্কোর যে দিল এইটাকে বলা হচ্ছে পেজ অথরিটি, অর্থাৎ একটা নির্দিষ্ট পেজকে, অর্থাৎ একটা ওয়েবসাইটের নির্দিষ্ট পেজকে। তো এইটাকে বলা হয় পিএ, সংক্ষেপে বলা হয় পিএ অথবা পেজ অথরিটি।
তো আশা করি এইটুকু ক্লিয়ার। কিন্তু এরপরে আসি আসলে ডোমেইন হোস্টিং এর ব্যাপারে। ডোমেইন হোস্টিং এর ব্যাপারটাতে যদি আসি, দেখেন এইটা হচ্ছে আমি একটু আমার ওয়েবসাইটে যাই। ওয়েবসাইটে দেখেন এই যে আমি এখানে আসলাম, আসার পরে এই যে পিসি হেল্প বিডি, এই জিনিসটাই হচ্ছে মূলত ডোমেইন। অর্থাৎ আপনার একটা নাম, আপনি একটা বিজনেস করছেন, বিজনেসের একটা নাম লাগবে। অর্থাৎ আপনার বিজনেসের একটা ওয়েবসাইট থাকতে হয়। আপনি ধরেন একটা বিজনেস করছেন, বিজনেসটাকে আপনার প্রতিষ্ঠান যে নামে, বেসিক্যালি সেই ধরনের নামই হয়ে থাকে, যে আপনি এই প্রতিষ্ঠানের নাম এইটা, সেই নামেই দেখবেন একটা ওয়েবসাইট হয়ে থাকে। তো ওয়েবসাইটটা যে ধরনের হবে, ওয়েবসাইটটাই হচ্ছে আপনার, যেমন আপনার অফিসের অ্যাড্রেস ধরেন বসুন্ধরায় কোনো একটা জায়গা, ধরেন সাপোজ আমরা ধরছি যে বসুন্ধরায় কোনো একটা জায়গা হচ্ছে আপনার অফিসের অ্যাড্রেস। কিন্তু ভার্চুয়ালি যদি বলেন, সেটা হচ্ছে যে আপনার অফিসটা হচ্ছে এই ওয়েবসাইটটাকে মিন করে এই ওয়েবসাইটই হচ্ছে আপনার অফিস। যখন আপনার ইন্টারনেটে যাচ্ছি, ইন্টারনেটে আমরা কিন্তু আপনার অফিসটাকে কিভাবে খুঁজে পাবো? বেসিক্যালি ইন্টারনেটে আপনাকে খুঁজে পাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে আপনার ওয়েবসাইট আছে কিনা। তো সেই ওয়েবসাইটটাকে আমরা বলতেছি আপনার একটা ডোমেইন। আপাতত সেই ওয়েবসাইটের মধ্যে যে নামটা, সেইটাকে বলতেছি আমরা ডোমেইন। তো তারপরে দেখেন একটা ডোমেইনের পরে .com আছে। হ্যাঁ, এই কম মানে হচ্ছে এটা একটা বিজনেস ডোমেইন। যদি কোনো ডোমেইনের পরে, অর্থাৎ www.pclbd.com মানে হচ্ছে এটা একটা বিজনেস ডোমেইন। এছাড়া যদি দেখেন যে কোনো ডোমেইনের পরে .org আছে, তার মানে তারা একটা অর্গানাইজেশন। হ্যাঁ, org মিন্স হচ্ছে অর্গানাইজেশন। অর্গানাইজেশন মানে হচ্ছে যে, আচ্ছা আমি একটা সেকেন্ড, আমি 1 মিনিটের একটা বিরতি নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন
তো .com যখন আপনারা লেখা দেখছেন তখন সেটাকে বলতেছি আমরা একটা বিজনেস ডোমেইন, সেটাকে হচ্ছে বিজনেস ডোমেইন বলা হয়। এরপরে দেখবেন কিছু কিছু ডোমেইনে লেখা আছে যে যেটা বললাম যে ORG, সেটা হচ্ছে অর্গানাইজেশন। যদি দেখেন যে কোনো ডোমেইনে লেখা আছে EDU অর্থাৎ এডুকেশন, ডোমেইনের শেষে দেখবেন যে এই যে .com দেখতে পাচ্ছেন ওই এই জায়গাটাতে দেখবেন যে EDU লেখা আছে, তার মানে সেটা হচ্ছে একটা অর্থাৎ এডুকেশন রিলেটেড ডোমেইন। এরপর দেখবেন যে অনেক ডোমেইনের শেষে, যেমন আপনাদেরকে একটা ডোমেইন দেখাই যে তো এই হচ্ছে ব্যাপার। তো দেখেন এই ডোমেইন, আচ্ছা এইটুকু কি আমরা বুঝতে পারছি মানে ডোমেইনের এই ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, এখন দেখেন এরপরে দেখেন এই ডোমেইনের ব্যাপারটা যখন আসলে বলতে যাই তখন এখানে আরো বেশ কিছু কথা উঠে আসে যে www এই জিনিসটা কি। এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। হ্যাঁ, এটা আপনি যদি গুগলে সার্চ করেন আচ্ছা, যখন আপনি ওয়েবসাইট কোন একটা কিছু ওয়েবসাইট গুগলে সার্চ করবেন তখন দেখেন আমরা www কথাটা দিতে পাই। এই www কথাটার মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। হ্যাঁ, এটা দেখবেন সব ওয়েবসাইটের ক্ষেত্রে, অধিকাংশ ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি এটা পাবেন। এরপরে দেখেন এরপরে বা সামনে দেখেন HTTP লেখা আছে, HTTPS। এটা আসলে কি? হ্যাঁ, বা HTTP এর এইটা আসলে অনেক বড় একটা ব্যাপার। হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে যদি একটু বলি, দেখেন আমি আরেকটা ওয়েবসাইট দেখাচ্ছি। আচ্ছা, ওয়েবসাইটটা আসুক। তো দেখেন HTTPS মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। হ্যাঁ, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। আমি যদি এটা দেখেন এই যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলটা সিকিউর, এই ব্যাপারটা যদি আমি এখানে লিখি যে এটা আসলে কি, তো দেখেন এখানে লেখা আসবে যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। এটাকে সংক্ষেপে এই কথাটাই এখানে লেখা থাকে যে HTTPS। তো দেখেন যে এইটা কিন্তু ফ্রিতে না। হ্যাঁ, কিছু কিছু ওয়েবসাইটের সাথে কিছু কিছু অর্গানাইজেশন হচ্ছে সেটা হচ্ছে আপনাকে এটা ফ্রিতে দিচ্ছে, কিন্তু সব সময় কিন্তু আপনি এটা ফ্রিতে পাবেন না। দেখেন এই ওয়েবসাইটটাও আমার করা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের ক্ষেত্রে দেখেন এই ওয়েবসাইটের ক্ষেত্রে দেখেন যে এইখানে কিন্তু আপনার HTTP নাই, বা এখানে দেখেন শুধু www তারপর islamicstore.com। এখন এইটাতে যখন ক্লিক করি তখন কি বলতেছে, ইওর কানেকশন ইজ নট সাইট ইজ নট সিকিউর বা সামথিং কিছু একটা লেখা, অর্থাৎ এটার মিন করতেছে এটা যে এই যে ওয়েবসাইটটাতে আপনি আসলেন এই ওয়েবসাইটটা কিন্তু সিকিউর না। তো কোন ওয়েবসাইটের ক্ষেত্রে এই জিনিসটা ইম্পর্টেন্ট কেন সেটা আমি বলি যে আপনি যখন ধরেন এই যে এটা একটা ই-কমার্স সাইট, এই ওয়েবসাইটটা এখান থেকে যদি আপনি কোনো প্রোডাক্ট কিনেন তো আপনার সেই প্রোডাক্টটা কিন্তু দেখবেন সব ওয়েবসাইটের ক্ষেত্রে, যেসব ওয়েবসাইট ই-কমার্স নিয়ে কাজ করে তাদের HTTPS অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলটা সিকিউর থাকতে হয়। অর্থাৎ যেসব ওয়েবসাইটের অনলাইনের মাধ্যমে লেনদেন হয়ে থাকে সেই ওয়েবসাইটে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর থাকতে হয়। যদি না থাকে তাহলে সমস্যা। যেমন এই ওয়েবসাইটের ক্ষেত্রে নাই, এটা অনেকটা পুরনো। এই ওয়েবসাইটে এখন আর তেমন একটা কাজে লাগতেছে না, বা সেলস এটাতে ছিল এক সময়, কিন্তু এখন এই ওয়েবসাইটটাতে এখন আর কাজ হচ্ছে না আর কি। তো সে কারণে এটা এখন নাই আর কি। হ্যাঁ, তো যখন সিকিউর থাকবে না আপনাদের, এটা হচ্ছে যে আমার তরফ থেকে একটা কি বলবো সাজেশনও থাকতে পারে যে যেসব ওয়েবসাইটে যদি কেনাকাটা করতে যান কখনো ওয়েবসাইট থেকে, যে ওয়েবসাইটে দেখবেন যে সিকিউর না অর্থাৎ HTTPS নাই, কোথাও কোথাও দেখবেন আপনারা এখানে এসটা থাকবে না।
শুধু HTTP থাকবে, হ্যাঁ? তো যেটাতে দেখবেন HTTPS আছে সেই ওয়েবসাইটেই হচ্ছে আপনারা পেমেন্ট করতে পারেন। ওয়েবসাইটের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। PayPal বা হচ্ছে Payoneer বা আমরা যেসব যে ক্রেডিট কার্ড ইউজ করি, যেগুলো ইউজ করে আসলে আমরা পেমেন্ট গুলো আসলে অনলাইন পেমেন্ট করে থাকি। সেক্ষেত্রে HTTP যাদের আছে, HTTPS যাদের আছে তাদেরকেই সেই ওয়েবসাইট গুলোতে আপনি পেমেন্ট করতে পারেন। কিন্তু এই ওয়েবসাইট গুলোতে পেমেন্ট করতে যাবেন না। জানলে যে হয় যে এই ওয়েবসাইটে যদি কোনো কারণে হ্যাক হয়ে যায় এবং যখন সিকিউর থাকতেছে না তখন আসলে এই কোম্পানির উপরে দায়বদ্ধতা পড়ে না। অর্থাৎ কোম্পানি বলতে আমি সেটা বুঝাচ্ছি, এই কোম্পানিটা একটা জায়গায় হোস্টিং করা আছে। এখন হোস্টিং ব্যাপারটা আমি আসতেছি, ডোমেইনটা শেষ করে হোস্টিং এর ব্যাপারটা আপনাদেরকে নিয়ে যাব। তো এই যে এইটা যে হোস্ট করা আছে কোথাও একটা, অর্থাৎ এটা যে রাখা আছে কোথাও একটা, সেই জায়গাতে যে কোম্পানিটা এটা প্রোভাইড করেছে, ডোমেইন হোস্টিং সার্ভিসটা, হোস্টিং এর সার্ভিসটা প্রোভাইড করছে, তারা দায়বদ্ধ থাকে না। কারণ তাদের আপনি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরের যে ব্যাপারটা সেটা আপনি তাদের কাছ থেকে কিনেন নাই বা নেন নাই। তো সেই কারণে এই ওয়েবসাইট কিন্তু যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে। তখন আপনি যদি এখান থেকে কোনো প্রোডাক্ট কেনেন তখন আপনি একটা সমস্যার সম্মুখীন হবেন। তো আমার মনে হয় ডোমেইনের ব্যাপারটা ক্লিয়ার সবাই। এবং এটাকে বলা হয় সিকিউর সকেট লেয়ার, SSL সার্টিফিকেট। এটা দেখবেন যে অনেক জায়গায় এই কথাটা তো অথবা আপনারা শুনে থাকবেন যে SSL সার্টিফিকেট জিনিসটা কি বা SSL জিনিসটা কি। SSL মানেই হচ্ছে যে সিকিউর সকেট লেয়ার। এটার একটা সার্টিফিকেট কিনতে হয়। এটা কিন্তু ফ্রি না, হ্যাঁ? কিছু কিছু ওয়েবসাইটের ক্ষেত্রে প্রথমত ফ্রি দেবে, কিন্তু এটাকে কিনতে হয়। আমি যদি একটু যাই নেমচিপে দেখবেন, নেমচিপে যদি যাই, সবাই কি দেখতে পাচ্ছেন? না, দেখতে পাচ্ছি না স্যার। দেখতে পাওয়ার তো কথা। দেখতে পারতেছি ভাইয়া। দেখতে তো পাওয়ার কথা। হ্যাঁ। আচ্ছা, নেমচিপে যখন আসলেন তখন দেখেন এই যে সিকিউরিটির উপরে আপনি আপনার মাউসটা হোভার করলে দেখেন এখানে SSL সার্টিফিকেট কথাটা লেখা আছে। মানে এই SSL সার্টিফিকেট মানেই কিন্তু ওই সিকিউর সকেট লেয়ার, এবং দেখেন সেটা কিন্তু বেশ দামি। বেশ কয়েকটা জায়গার আপনি কত কি পরিমাণ সিকিউর চাচ্ছেন তার উপর ডিপেন্ড করে দেখেন এখানে। এগুলো কিন্তু স্যার দাম কম। স্ক্রিন, কম্পিউটারে স্ক্রিন। আমার কম্পিউটার স্ক্রিন তো দেখা যাচ্ছে, অন্য সবাই দেখতে পাচ্ছে। আপনি কি মোবাইল থেকে জয়েন করেছেন? জি স্যার। আচ্ছা, মোবাইল থেকে যদি জয়েন করে থাকেন তাহলে হচ্ছে আপনার মোবাইলটা রোটেট করেন, আড়াআড়ি করে ফেলেন, রোটেট করেন, তাহলেই দেখতে পাবেন। এখন কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখন সম্ভবত উনি দেখতে পাচ্ছেন। মোবাইল থেকে যদি কেউ জয়েন করেন তাহলে একটু মোবাইলটা হচ্ছে রোটেট করবেন, অর্থাৎ আড়াআড়ি করে নেবেন। তো স্যার এখনো তো দেখা যাচ্ছে না। তাহলে হচ্ছে আপনি একবার হচ্ছে করে লিড নিয়ে আবার জয়েন করেন। কারণ আমার এখানে অন্য সবাই দেখতে পাচ্ছে, আমার ইন্ডি কোনো প্রবলেম নেই। আপনার প্রবলেমটা হচ্ছে কি ভাইয়া, উনি আপনাকে পিন আপ করে নেয়। আপনি পিন আপ করলে আপনি স্ক্রিনটা মেবি দেখতে। আচ্ছা, আমার এইখানটাতে আমি যে জায়গাটাতে থাকি এখানে কিন্তু প্রচুর নয়েজ আছে, হ্যাঁ? তো আমি বলবো যে আপনারা যারা আমার সাথে জয়েন করেছেন আপনাদের মধ্যে থেকে কেউ একজন, মানে নয়েজ আছে তারপরেও হচ্ছে আমি এগুলো ইউটিউবে দিয়ে দিব, কারণ আমি আসলে আমার ইউটিউবে প্রফেশনাল যে চ্যানেল শুধু আপনাদের টিউটোরিয়াল গুলোই দেওয়া হচ্ছে ওখানে। এটা যে আসলে আমি প্রফেশনালি কোনো কাজে লাগাবো সেরকম চিন্তা ভাবনা থেকে খুলি নাই। তো এর আগের আসলে 18টা ভিডিও দেওয়া হয়েছে যারা গত ব্যাচ এখনো আমাদের সাথে কন্টিনিউ করছে। এর আগে যাদের ক্লাস নিতাম 4 ঘন্টা করে সেগুলো আসলে দেওয়া সম্ভব হইতো না, তো সেগুলো দিতাম না আরকি। তো এখানটাতে প্রচুর নয়েজ আছে। আমার বাসাটা হচ্ছে একদম রাস্তার সাইডে, তো দেখবেন যে অনেক সময় বিভিন্ন ধরনের হকারদের আওয়াজ শুনতে পাবেন। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার এখানে যেকোনো সময় ইলেকট্রিসিটি চলে যেতে পারে, বা ইন্টারনেট সমস্যা হইতে পারে। যদি আমাদের ইন্টারনেট সমস্যা হয় তাহলে আমরা মোটামুটি 30 মিনিটের মতো একটু ওয়েট করি। তখন আপনারা নিজেদের মধ্যে একটু কথা বলবেন, আমি যদি লিভ নিয়ে যাই। তো এরকম যদি কখনো সমস্যা হয় সেক্ষেত্রে একটু অপেক্ষা করবেন আপনারা। 20 থেকে 30 মিনিট অপেক্ষা করবেন। তার মধ্যে যদি না আসে তাহলে আসলে ক্লাসটা আমাদের বাতিল করে দিতে হবে। তো ইলেকট্রিসিটি প্রবলেমও হইতে পারে আমাদের।
এবং হচ্ছে আপনাদের মধ্যে যার ইন্টারনেট স্পিড ভালো বা যার কম্পিউটারের কনফিগারেশন ভালো, আপনারা চাইলে রেকর্ড করতে পারেন। এবং যদি আমাদের কখনো আমার ভিডিওটা হচ্ছে হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল, ভিডিওটা যদিও আমি ওবিএস ইউজ করছি, ওবিএস এ ফাইলটা অনেক বড় হয়, তো রেকর্ডেড ফাইলটা অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। যদি নষ্ট হয়ে যায় তাহলে আসলে বেসিক্যালি আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিতে পারি আর কি। তো ঠিক আছে, উনি জয়েন করুক, আবার আমরা ওনার জন্য একটু অপেক্ষা করব। উনি জয়েন করলে, উনি কি জয়েন করেছেন? দেখতে কি পাচ্ছেন আপনি এখন? জি জি স্যার, আচ্ছা ঠিক আছে, একটু মোবাইলটা রোটেট করে রাখবেন তাহলে দেখতে পারবেন। ঠিক আছে, তো দেখা যাক। এখানে এসএসএল সার্টিফিকেটে দেখেন, এখানে আসলে বিভিন্ন ধরনের প্রাইস এসএসএল সার্টিফিকেট আছে। এই সিকিউর সকেট লেয়ারের যে সার্টিফিকেটটা, সেগুলো হচ্ছে আমরা কিনে আমাদের প্রথমত যখন আমরা নেমজিপ থেকে নিই তখন আমি এটা ফ্রি পেয়েছি, অর্থাৎ নেমজিপ থেকে যখন নিয়েছি তখন এটা আমাকে ফ্রি দিয়েছে। কিন্তু একটা টাইমের পরে, হয়তো বা 1 বছর পরে ওরা আমাকে আর এই সার্ভিসটা ফ্রি দিবে না। তখন যেটা হবে যে আমাকে এসএসএল সার্টিফিকেট এখান থেকে কিনে নিতে হবে। তো এই হচ্ছে ডোমেইন হোস্টিং এর, ডোমেইনের যে ব্যাপারটা সেটা নিয়ে আলোচনা করে ফেললাম। এখন আসি হোস্টিং এর ব্যাপারটা। হোস্টিং এর ব্যাপারটা হচ্ছে আমরা যখন একটা, এই যে ওয়েবসাইট, এটা একটা নাম, এটা একটা হচ্ছে একটা নাম, কিন্তু এই নাম থাকলেই তো চলবে না। আমার এই নামটার এগেইনস্টে, অর্থাৎ নামের মধ্যে কিছু ফাইল থাকতে হবে। এখন এই নামের যে ফাইলগুলো আমরা যখন এই নামটা ধরে গুগলে ডাকবো বা কোথাও আমরা ইন্টারনেটের থ্রুতে যখন এই নামটা ধরে ডাকবো, তখন ও যাতে এই ওয়েবসাইটটা যাতে আমাদের সামনে আসে, তার জন্য এই ওয়েবসাইটটাকে এবং এই নামটাকে একটা মার্জ করে একটা জায়গায় রাখতে হয়, যেটা হচ্ছে আমরা বলি হোস্টিং। হোস্টিং এর মধ্যে, হোস্টিং এর সাথে এই ডোমেইনটাকে অ্যাড করতে হয়। আর একটা ব্যাপার হচ্ছে যে হোস্টিং এর মধ্যে আমাদের এই ফাইলগুলো থাকে, এই প্রত্যেকটা ফাইল কিন্তু আলাদা আলাদা জিনিস। তো আমি যদি একটু যাই, আমার এটা থেকে যদি দেখাই যে আসলে কোথায় হোস্টিং জিনিসটা কি। হোস্টিং যখন আপনারা নিবেন, অর্থাৎ আমি দেখেন নেমজিপ থেকে নিয়েছি, আপনারা যখন কোথাও থেকে নিবেন তখন দেখবেন যে যদি বাংলাদেশি কারো কাছ থেকে নেন তাহলে এই ড্যাশবোর্ডটা আপনারা পাবেন না, অর্থাৎ এই নেম চিপের এই পুরো ড্যাশবোর্ড, অর্থাৎ পুরো কন্ট্রোল আপনার হাতে থাকবে না। বাংলাদেশ থেকে যেসব শেয়ার হোস্টিং যদি নেন আপনি, এটাও আমার শেয়ার হোস্টিং, কিন্তু এটা আমার এই নেম চিপে একটা এক্সিস্ট আছে, কিন্তু আপনাদের এইটা আসলে থাকবে না। আপনাদের যেটা থাকবে যদি বাংলাদেশ থেকে নেন তাহলে দেখবেন এই যে এখানটাতে আমি এখন যাচ্ছি হচ্ছে আমার সি প্যানেলে। সি প্যানেলটা হচ্ছে এইটাকেই বলতেছি, সি প্যানেল মানে হচ্ছে হোস্টিং এর যে প্যানেলটা সেটাকে আমরা বলে থাকি সি প্যানেল। অর্থাৎ আমাদের টোটাল ম্যানেজমেন্টের যে ব্যাপারগুলো থাকে, আমাদের ডেটাবেসটা কোথায় থাকবে, আমাদের ওয়েবসাইটটা কোথায় থাকবে, তারপরে আমরা এখান থেকে দেখবেন যে আমরা ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারি। যেমন আমি যদি দেখাই, এই যে আমার এখানে দেখেন, এই যে আগে দেখাই হচ্ছে ফাইলগুলো আসলে কোথায় থাকে। প্রথমত এই দেখেন এসএসএল সার্টিফিকেটের ব্যাপারটা হচ্ছে এখানে থাকে। আমরা ডোমেইন হোস্টিং নিয়ে আরো পরে আলোচনা করব, একটা ক্লাসে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে আমরা একটু দেখি যে আসলে আমাদের ফাইলগুলো কোথায় থাকে। দেখেন এই যে ফাইল ম্যানেজারে যাওয়ার পরে দেখেন, আমি যখন এই যে পাবলিক এসটিএমএল এ যাচ্ছি, এই যে ফাইলগুলো এইখানে দেখতে পাচ্ছেন, এই ফাইলগুলোই মূলত আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন। এই যে ছবি, পিকচার, কন্টেন্ট গুলো দেখতে পাচ্ছেন, এই ফাইলগুলোই মূলত আমার এইখানটাতে হোস্ট করা, অর্থাৎ এইখানটাতে রাখা। এইটা হচ্ছে হোস্টিং জিনিসটা হচ্ছে একটা কি বলবো, একটা ধরেন একটা কম্পিউটার, হ্যাঁ, হোস্টিং বা সার্ভার হচ্ছে একটা কম্পিউটার যেটা হচ্ছে অলওয়েজ ইন্টারনেটে থাকে। অলওয়েজ ইন্টারনেটের মধ্যে থাকে। এবং আপনি যখনই যদি সার্ভারে বা তাদের ওই যে হোস্টিং এর যেখানে হোস্টিং প্রোভাইডার তাদের যদি কোনো প্রবলেম হয়, তাহলে দেখবেন যে আপনার এটা হচ্ছে ইন্টারনেটে আপনি যখন তার নাম ধরে রাখছেন যে www.pclbd.com, তারপর আপনার ওয়েবসাইটটা আসবে না যদি কখনো কোনো সমস্যা হয়। কিন্তু এরা যেহেতু এই বিজনেসটাই করছে যাতে আপনি যে কোনো সময় রাত 2টা-3টার দিকেও যদি পিসি হেল্প বিডি লিখে সার্চ করেন আপনার সামনে চলে আসে, এই ব্যাপারটা কিন্তু তারা
এই যখন যারা এই বিজনেসটা করছে তারা কিন্তু একটা জায়গায় সার্ভার রাখে না, তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আসলে সার্ভার রেখেছে এবং সেখানেই আপনার ওয়েবসাইটটা আসলে হোস্টের একটা জায়গা আপনি জাস্ট কিনে নিয়েছেন, একটা সার্ভারে একটা হোস্টিং প্যানেল একটা কিনে নিয়েছেন এবং তার সেটাতে কিছু পরিমাণ জায়গা, সেটাতে 2 জিবি 3 জিবি 4 জিবি 5 জিবি 10 জিবি জায়গা, আপনার যতটুকু জায়গা লাগে সেটা একটা জায়গা আপনি কিনে নিয়েছেন। সেই জায়গার মধ্যে যে তথ্যগুলো আপনি রেখেছেন সেই তথ্যগুলোই হচ্ছে আপনার এখানে দেখা যাচ্ছে। আমার হোস্টিং এর ব্যাপারটা কি ক্লিয়ার, মানে সবাই বুঝতে পারছি কিনা? যদি না বুঝতে পারি, যিনি বুঝতে পারেন নাই তিনি বলেন যে আমি এখনো বুঝতে পারি নাই, আমি তাহলে আপনাকে একদম ক্লিয়ার করে দেব। জি স্যার, আরেকবার একটু কষ্ট করে বললে ভালো হয়। আচ্ছা, আপনার কি ফেসবুক আছে? ফেসবুক ইউজ করেন আপনি? জি ভাইয়া, জি স্যার করি। ওকে, ঠিক আছে। তো দেখেন, আমরা যারা ফেসবুক ইউজ করি, আমরা যখন আমার ফেসবুকে আমি যখন আমার ইমেল অ্যাড্রেসটা দেই এবং পাসওয়ার্ডটা দেই, পাসওয়ার্ড এবং হচ্ছে ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে ওই পেজটা একটা নির্দিষ্ট পেজ আমাকে আমার সামনে আসে। এটা কখনো চিন্তা করেছেন যে এটা আসলে কিভাবে আসে? এত বড় একটা কোম্পানি, তাদের হিউজ একটা হচ্ছে ওনাদের সার্ভার আছে। তো যেটা হয়, আপনি যখন এইখানে কোনো একটা অ্যাকাউন্ট খুলতেছেন, অর্থাৎ ফেসবুক যেহেতু একটা পাবলিক, এখানে আপনি পাবলিক সাইট, যেহেতু আপনি চাইলেই অ্যাকাউন্ট খুলতে পারেন, একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। তো আপনি যখন ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলছেন, যখন আপনি ওই ইমেল অ্যাড্রেস এবং ওই পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতেছেন, আপনাকে নির্দিষ্ট একটা পেজে নিয়ে যায় সবসময় দেখবেন, এবং সেটা প্রত্যেক মানুষের ক্ষেত্রে ভিন্ন। এইটা মূলত একটা সার্ভারের মধ্যে রাখা থাকে, ঠিক আছে? ওয়েবসাইটটাও এইটাই একটা ওয়েবসাইট, হ্যাঁ। এই যে ওয়েবসাইটের মধ্যে আপনার নির্দিষ্ট একটা পেজে আপনাকে দেওয়া হইলো, এটা ওরা যখন ম্যাচ করে খুবই ন্যানো সেকেন্ডের মধ্যে, আপনি যখন ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেন, ন্যানো সেকেন্ডের মধ্যে সেটা ম্যাচ করে যে এই ইমেল অ্যাড্রেসের সাথে এই পাসওয়ার্ড মিলেছে, তার মানে এই তথ্যগুলো তার সামনে যাওয়া উচিত, সেই তথ্যগুলো আপনাকে দেখাই দেয়। এখন এই যে ব্যাপারটা, টোটাল যে বিশাল এই কর্মযোগ্যটা হইতেছে, এটা কিন্তু এমনি এমনি ঘটে না। আপনারা জানেন কিনা, আমাদের এশিয়ার ফেসবুক নিয়ন্ত্রণ হচ্ছে হায়দ্রাবাদ থেকে, ঠিক আছে? আমাদের টোটাল এশিয়ার ফেসবুক নিয়ন্ত্রণ হয় হচ্ছে ইন্ডিয়ার হায়দ্রাবাদ যে প্রদেশটা আছে, সেইখানে আসলে ফেসবুকের একটা ওনাদের একটা অফিস আছে, সেই অফিস থেকে, সেই সদর দপ্তর থেকে, হায়দ্রাবাদ থেকে বেসিক্যালি আমাদের ফেসবুকের নিয়ন্ত্রণটা হয়ে থাকে, এশিয়ার ফেসবুকটা। তো এছাড়াও ধরেন হায়দ্রাবাদে কোনো একটা কোন একটা কারণে তাদের সার্ভার ডাউন আছে, আপনার তথ্যটা তারা শুধু হায়দ্রাবাদের ওয়েবসাইটেই বা ওইখানেই বা ওই সার্ভারেই তারা রাখে নাই, এইটা তারা হচ্ছে ক্যালিফোর্নিয়াতেও পাঠিয়েছে, এবং হয়তোবা অন্য কোনো দেশের, যেখানে অন্য কোনো কান্ট্রিতে, অন্য কোনো দেশে হচ্ছে তাদের যে অফিস আছে সেখানেও রাখতে পারে। অর্থাৎ আপনার একটা ফেসবুকে অ্যাকাউন্টেরও 2-3টা কপি তাদের কাছে থাকে, যেটা হচ্ছে আপনি যখন ওটাকে সার্চ করবেন, যদি হায়দ্রাবাদে কোনো প্রবলেম হয়ে থাকে এখান থেকে আসতে ডাটাটা, তাহলে সেটা হায়দ্রাবাদে গিয়ে হিট করে প্রথমত। যদি যখন দেখে যে না, এখান থেকে সে ডেটাটা পাচ্ছে না, তখন সেটা ক্যালিফোর্নিয়াতে বা অন্য যে সার্ভারে আপনার ডেটাটা রাখা আছে সেইগুলোতে গিয়ে হিট করে, এবং সেখানে হিট করে যখন আপনার পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা মিলে যায়, তখনই সেটা হচ্ছে আপনার সামনে চলে আসে। তো এই যে ব্যাপারটা, এইটা আসলে ওই যে হোস্টিং বা ডোমেইন facebook.com, www.facebook.com, এটা হচ্ছে আপনার একটা ডোমেইন। এটা একটা ডোমেইন যেটা আমরা সবাই এখন ইউজ করতেছি। এই ডোমেইনটা যেহেতু একটা সামাজিক ডোমেইন হয়ে গেছে, এবং এই ডোমেইনটা যেখানে রাখা আছে বা আপনার তথ্যগুলো দেখে, সেটাকেই বলা হয় সার্ভার। এবং এই যে আপনার ক্ষেত্রেও, আপনি যখন একটা ওয়েবসাইট থাকবে আপনার, সেই সার্ভারে আপনার এই তথ্যগুলো লেখা থাকবে, সেই সার্ভারে আপনি লগ ইন করবেন হচ্ছে cPanel-এর মাধ্যমে। cPanel-এর মাধ্যমে সেই সার্ভারে লগ ইন করে আপনি সেখানে কোনো চেঞ্জেস করা লাগলে, কোনো ডেভেলপমেন্ট করা লাগলে বা কোনো কিছু করা লাগলে করতে পারেন। এবং আপনাদের যদি দেখাই, শুধুমাত্র
শুধুমাত্র এই ডোমেইন হোস্টিং এর বিজনেস ছাড়া শুধু যদি আপনি একটা ভালো ডোমেইন কিনে রাখতে পারেন, একটা ডোমেইন দিয়েই আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারেন। একটা ডোমেইন, যেমন আমার এই pchellbd.com, এটা একটা ডোমেইন। এরকম যদি একটা ডোমেইন, যারা ডোমেইন বিজনেস করবেন ভাবতেছেন বা ডোমেইন সম্পর্কে আজকে যারা জানলেন, একটা ডোমেইন কিনে রেখে সেই ডোমেইনটা আপনি সেল করার মাধ্যমে আপনি কোটিপতি হয়ে যেতে পারেন। আপনাদেরকে দেখাই, বাংলাদেশের একটা কোম্পানি ফেসবুকের একটা ডোমেইন কিনে রেখেছিল, দেখেন facebook.com.bd। এখন দেখেন তারা এটা কত ডলারে সেল করতে চাচ্ছে, একটু যদি আমরা একটু পড়ি কত এখানে। সবাই কি দেখতে পাচ্ছি? 60 কোটি টাকা। হ্যাঁ, $6 million United States dollar. তো দেখেন শুধু একটা ডোমেইন facebook.com তারপরে .bd এইটুকু লেখা, সেই ডোমেইনটা দেখেন বাংলাদেশি একটা কোন কোম্পানি কিনেছেন, A1 সফটওয়্যার লিমিটেড সামথিং, হ্যাঁ সফটওয়্যার লিমিটেড। তার এই 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 ওয়েবসাইটটা তারা কিনে রেখেছেন এবং তারা এটা সেলস করবে, সেজন্য দেখেন তাদের মেইল অ্যাড্রেসও দিয়ে দিয়েছে যে আপনারা চাইলে আমাদের যোগাযোগ করতে। এবং ফেসবুক কিন্তু অলরেডি তাদের এই ওয়েবসাইটের ওদের নামে মামলাও করেছে যে এটা আমাদের ওয়েবসাইট, যাতে কোনোভাবে হাতছাড়া না হয়। অবশ্যই ফেসবুক এদেরকে অফার করবে যে এটা 60 কোটি টাকা সেল করবে, ফেসবুক অবশ্যই এদেরকে অফার করবে যে আমরা আপনাদের ডোমেইনটা এটা নিতে চাচ্ছি, আপনারা আমাদের কাছে বিক্রি করে দেন। কিন্তু তারা এখনো বিক্রি করে নাই, তারা এটা বিক্রি করার জন্য দেখেন 60 কোটি টাকা অলরেডি তারা এটা বাজারে নিয়ে আসছে। অর্থাৎ এই ডোমেইনটা হয়তো বা তারা কিনে রাখছিল কত ডলার, $8 বা $10 দিয়ে কিনে রাখছিল। ঠিক আছে, আপনি যখন ডোমেইন কিনতে যাবেন যে ডোমেইন, হ্যালো ভাইয়া, বলেন। আচ্ছা এখানে যে www.facebook.com দেওয়া আছে, লাস্টে যে .com দেওয়া আছে, এটা কি বিজনেস ডোমেন? হ্যাঁ, এটা একটা বিজনেস ডোমেইন, কিন্তু এটা বাংলাদেশের জন্য। লাস্টে দেখেন বিডি লেখা আছে, বিডি। ঠিক আছে, www.facebook.com.bd অর্থাৎ বাংলাদেশের জন্য এটা। এটা এখানে চাইলে কিন্তু তারা ফেসবুকের একটা কপি বানায় এখানে কিন্তু তারা এই ডোমেইনের এগেইনস্টে ফেসবুক আরেকটা ফেসবুক বানায় ফেলতে পারে। তাহলে অনেক সমস্যা আছে। এই কারণে দেখেন তারা এক জিনিসটার দামটা আসলে বেড়েছে কিভাবে দেখেন। একটা ডোমেইনের বিজনেস, হ্যাঁ? একটা ডোমেইন হ্যাঁ, ঠিকঠাক actually মতো এই ডোমেনটার কথা বলতেছি না, যে আমরা নরমালি যে ফেসবুকের যে ইয়াটা আছে, যেমন www.facebook.com, হুম, মানে হুম। ফেসবুকের যে ওয়েবসাইট ইয়াটা আছে, ডোমেনটা আছে, হ্যাঁ, ওইটা কি লাস্টে যে .com দেওয়া আছে, তাহলে ফেসবুক কি একটা বিজনেসের ইয়া পড়ছে নাকি আপনার সোশ্যাল সাইটের মধ্যে পড়ছে? সোশ্যাল সাইট আপনি বলতেছেন, কিন্তু ফেসবুক কি বিজনেস ছাড়া? ফেসবুকে বিশাল বিজনেস। ফেসবুকে হ্যাঁ, যে বিজনেস আপনি তো অবশ্যই। অবশ্যই সেটা একটা আমরা বলতেছি এটা সোশ্যাল সাইট, কিন্তু আসলে সোশ্যাল সাইট সেটা ঠিক আছে, কিন্তু যদি আপনি একটু ডিপলি চিন্তা করেন তাহলে তো এটা আসলে একটা বিজনেস সাইট। আপনাকে হ্যাঁ, আপনি হিউজ এখানে বিজনেস। আপনি এখানে যাচ্ছেন, আপনাকে বিভিন্ন ধরনের অ্যাড দেখাচ্ছে এবং এই অ্যাড এর মাধ্যমে ফেসবুক অনেক টাকা নিয়ে যাচ্ছে। এবং আবার আপনার ওই অ্যাড গুলো মানুষ দেখে দেখেন আপনার একটা প্রোডাক্ট কিনতেছে বা আপনি সেলস করতেছেন। তো এটা একটা বিজনেসের জায়গা না? এটা আপনার যেমন হ্যাঁ ভাই, সামাজিক বুঝতে যোগাযোগের পারছি। মাধ্যম, একাধারে সামাজিক যোগাযোগের মাধ্যম, সাথে এটা একটা বিজনেসের বড় জায়গা। এবং বাংলাদেশের ফেসবুক ইউজার থেকেই হচ্ছে ইন্টারনেট ইউজার হয়েছে, জানেন কিনা? বাংলাদেশের আচ্ছা অনেক ইয়া, মানুষই তারা ইন্টারনেট জিনিসটা কি জানে না, তারা হচ্ছে গুগল কি জানে না, কিন্তু তারা ফেসবুক জানে। আপনারা এখনো জানেন কি না আমি জানি না, কারণ এরকম আমিও হয়েছে যে আমি যখন প্রথম আসলে ফেসবুক অ্যাকাউন্ট খুলি, আমার অ্যাকাউন্টটা খুলে দিয়েছিল আমার কোন একটা ফ্রেন্ড আমাকে খুলে দিয়েছিল। এবং তখন যে মোবাইল সেট গুলো ছিল, ওটা হচ্ছে আপনার ওই যে কি নোকিয়ার নোকিয়া 2700 বোধহয় ছিল একটা, তারপরে 5100 নাকি যেন একটা ছিল, না 71, নোকিয়া 71 বোধহয় ছিল। ভাই ওই যে হোস্টিং টপিকটা ক্লিয়ার করেননি, ওই যে ডোমেনের 60 কোটি টাকা ওটা ঢুকে গেছিলেন, তারপরে ক্লিয়ার করেননি। আচ্ছা, তো দেখেন, হোস্টিং এর হ্যাঁ, টপিকটা। তো হোস্টিং এর ব্যাপারটা হচ্ছে যে আপনার একটা ডোমেইন একটা জায়গায় রাখতে হবে, সেই রাখার যে জায়গাটা, সেই জায়গাটাকে হচ্ছে আমরা বলছি হোস্টিং। এবং সেই হোস্টিং এর মাধ্যমে আপনি আপনার ওই হোস্টিং এর আপনি আপনার তথ্যগুলো রাখবেন, অর্থাৎ আপনার এই যে ওয়েবসাইটে যত তথ্য আছে এগুলো রাখবেন, এই টোটাল ওয়েবসাইটটাই সেখানে রাখবেন একটা হোস্টিং এর মধ্যে। সেই হোস্টিং থেকেই
প্যানেল থেকে আপনি যখন এই যে islamicstore.com বলে ডাক দিবেন তখনই হচ্ছে এই ওয়েবসাইটটা আপনার সামনে যাবে এবং এই ওয়েবসাইটে যে জায়গাটায় রাখা আছে সেই জায়গাটাকে বলতেছি আমরা হোস্টিং এবং বিভিন্ন কোম্পানি আছে যেমন এই যে তার মধ্যে একটা কোম্পানি আছে নেমচিপ যারা হচ্ছে এই জায়গাগুলো বিক্রি করে থাকে ঠিক আছে একটা একটা অ্যামাউন্ট অফ মানিতে তারা হচ্ছে সেটা হচ্ছে মাসিক হইতে পারে বাৎসরিক হইতে পারে আবার 5 বছরের জন্য কিনতে পারেন তারা এই জায়গাটা আপনাকে দিয়ে থাকে আপনি কিনতে পারেন অর্থাৎ আপনাকে একটা লিসের মতোই বলতে পারেন যে 5 বছরের জন্য আপনি লিজ নিলেন বা 2 বছরের জন্য লিজ এবং এই ডোমেইনটাও কিন্তু এই যে ডোমেইনটা এইটাও যদি আপনার হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু এই ডোমেইনটাও হচ্ছে আপনাকে কিনতে মানে একটা ডোমেইন আপনি কিনেছিলেন কিন্তু সেটার একটা পেমেন্ট আছে এই ডোমেইনটা শুধু এই ডোমেইনটা সেই পেমেন্টটা ধরেন আপনি এই ডোমেইনটারও একটা দাম আছে হ্যাঁ এই ডোমেইনটারও একটা প্রাইস আছে যেটা হচ্ছে আপনি কিনেছেন 1 বছর পরে এটাকে আবার রিনিউ করতে হয় একটা কোম্পানির কাছ থেকে এটা রিনিউ করতে হয় যখন আপনি এটা রিনিউ না করবেন না তখন দেখবেন যে 15 থেকে 1 মাসের মধ্যে সেটা হচ্ছে বুকারদের হাতে চলে যায় বা হচ্ছে এটা হচ্ছে আবার দেখবেন গোড্যাডি বা অন্য ওয়েবসাইট বা এই যে নেমচিপ এই ওয়েবসাইটে অ্যাভেলেবল হয়ে যায় অর্থাৎ আপনি আর এটা ইউজ করবেন না এরকম যদি একটা ডোমেইন দেখাই দেখেন আমার একটা ডোমেইন ছিল যে বাংলারবাজার.com যেটা আমি আর ভার্সিটিতে যখন আমি পড়াশোনা করেছি তখন আমি আসলে প্র্যাকটিসের জন্য এই ডোমেইনটা নিয়েছিলাম এবং এখানে আমার একটা সাইটও ছিল ই-কমার্স সাইট কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই সাইটটা এখন অন্য কোনো একজন মানুষ তিনি এই সাইটটা অলরেডি কিনে নিয়েছেন এবং এই সাইটটাতে এই ডোমেইনটা এখন তার হয়ে গেছে এখন কিন্তু আমার এই ডোমেইনটা আমার নাই হ্যাঁ আবার যদি উনি কখন এটা রিনিউ না করে অর্থাৎ উনি এটাকে 1 বছর পরে যখন যে টাকাটা পে করতে হবে সেটা যখন উনি যদি পে না করে তখন কিন্তু এটা দেখবেন কি হবে এই ডোমেইনটা হাতছাড়া হয়ে যাবে ওনার হাতছাড়া হয়ে যাবে আপনাকে মেইল করবে একটা নির্দিষ্ট টাইমের পর একটা মেইল করবে তখন হচ্ছে যদি আপনি না কিনেন তাহলে হচ্ছে এটা হাতছাড়া তো আমরা কি বুঝতে পারলাম ডোমেইন হোস্টিং এর ব্যাপারটা কি ক্লিয়ার এখন হ্যাঁ ক্লিয়ার সবাই কি বুঝতে পেরেছি এমন কেউ আছেন যে বুঝতে পারিনি জি স্যার বুঝতে পেরেছি ওকে ওকে খুবই ভালো ঠিক আছে আচ্ছা এরপরে আমরা ডোমেইন হোস্টিং নিয়ে আমাদের এখানে আরো বেশ কিছু ব্যাপার আছে আমরা দেখব সি প্যানেলের যে ব্যাপার এখানে সি প্যানেলের পরিচিতি এই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো সমস্যা নেই আচ্ছা আচ্ছা ভাইয়া পিএডি এ চেক করার এগুলা কি এখন দেখাবেন না পরে দেখাবেন মানে কিভাবে চেক করব কোনটা পিএডি এ কেমন বুঝবো কিভাবে এটা হচ্ছে আপনার একটা র‍্যাঙ্কিং বুঝতে পারবেন সেটা নিয়ে আমরা এখনো আলোচনায় আসিনি আমরা আসবো একটু পরে হ্যাঁ তো এই হচ্ছে মোটামুটি এইখানটাতে যে আসলে আমরা কি করব আসলে আমাদের ডোমেইনটা কিভাবে আসলে নিব সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা দেখব যে আসলে কি কি করতে হবে তো দেখেন এইটা আমাদের একটা সাইটের ব্যাপারে আমরা আসলে ডোমেইন হোস্টিং এর পরিচিতিটা পাইলাম ডোমেইন জিনিসটা কি হোস্টিং জিনিসটা কি এরপরে দেখেন আমাদের এইখানটাতে আছে নলেজ গ্রাফ হ্যাঁ এটাকে আমরা টোটাল জিনিসটাকে বলতেছি নলেজ গ্রাফ এটাকে বলতেছি নলেজ গ্রাফ এবং এই নলেজ গ্রাফটা কিভাবে বানাইতে হয় এই জিনিসটা আমরা দেখব যে আসলে নলেজ গ্রাফটা কিভাবে বানাবো এগুলো নিয়ে কি আপনাদের সাথে কালকে গত ক্লাসে কি আলোচনা করেছিলাম আমি নো স্যার আচ্ছা ঠিক আছে তো এই নলেজ গ্রাফটা দেখবেন কিছু কিছু ওয়েবসাইটের ক্ষেত্রে যখন আপনি লিখতেছেন ওই ওয়েবসাইটটাকে দেখেন আমি কিন্তু একটা কিওয়ার্ড দিয়ে লিখেছি যে পিসি হেল্প ভিডিও কিওয়ার্ড দিয়ে তো দেখেন এই কারণে আমার ওয়েবসাইটটাও আসলো সাথে দেখেন আবার এখানে একটা নলেজ গ্রাফ আসলো নলেজ গ্রাফ হচ্ছে আপনার বিজনেসের একটা ডিটেইলস যে আপনি এটা কতক্ষণ খোলা থাকে এটা রেস্টুরেন্টের ক্ষেত্রে হতে পারে যে এটা কতক্ষণ খোলা থাকবে এটা অ্যাড্রেসটা কোথায় আমি একটা অ্যাড্রেস জাস্ট র্যান্ডমলি দিয়ে দিয়েছি জাস্ট এটা প্র্যাকটিস পারপাসে করা তো তারপরে দেখেন আমার একটা ফোন নাম্বার দিয়েছি যাতে মানুষজন আমার সাথে কন্টাক্ট করতে পারে এরপরে দেখেন আর কি কি দিয়েছি এখানে একটা সুন্দর করে একটা ম্যাপ দিয়েছি আসলে
অফিসের লোকেশনটা কোথায় সেটা এখানে ম্যাপে দিয়ে দিয়েছি। তো এই ব্যাপারগুলোই হচ্ছে টোটাল এই জিনিসটা, এবং এখানে কিছু তথ্য আছে। তো এই ব্যাপারগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এবং দিয়ে এটাকে তৈরি করার যে সিস্টেমটা, প্রসেসটা, এটা নলেজ গ্রাফ বলা হয়। তো আর একটা জিনিস একটু বলি, এটা হচ্ছে নলেজ গ্রাফ। আবার যখন দেখেন আচ্ছা, এই ব্যাপারটা নিয়েও তো বলি নাই বোধহয়, নাকি বলেছি? মুভি লিখে যখন সার্চ করতেছি তখন দেখেন এই যে আমাদের সামনে বেশ কিছু মুভির একটা চলে আসছে, যেটাকে আমরা এরকম স্ক্রল করে করে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই যে স্ক্রল করে করে আমরা প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছি। তো এই ব্যাপারটা কি? এই ব্যাপারটাও হচ্ছে আসলে নলেজ গ্রাফ। এই জিনিসটাও হচ্ছে, এটাকে বলা হয় নলেজ গ্রাফ। ঠিক আছে, তারপরে দেখেন এইখানে যখন আমরা ফুড লিখে সার্চ করতেছি, তো দেখেন ফুড লিখে সার্চ করলে 1 2 3 তিনটা রেস্টুরেন্ট আমাদের সামনে চলে আসলো। এই যে একটা ম্যাপ, তারপর তিনটা এই জিনিসটাকে কি বলে? আপনারা কি জানেন যে এই জিনিসটা কি? কেউ কি বলতে পারবেন যে এই ব্যাপারটা কি, এই জিনিসটা? টোটাল জিনিসটা আসলে না, এই জিনিসটাকে বলা হয় গুগলের 3 প্যাক। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে গুগলের 3 প্যাক। এই 3 প্যাকটা গুগলের এমনিতেই আসে না। হ্যাঁ, এটা আমরা আনতে হচ্ছে কোন একটা কাজ করে এটাকে গুগল এইভাবে নিয়ে আসতে এসে। তো এই 3 প্যাকের এই জিনিসটা হচ্ছে 3 প্যাক। তো দেখা যাক যে আমরা কতটুকু আলোচনা করতে পারি। তো আমরা 3 প্যাক নিয়ে কথা বলবো, অন্য যে বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো এইটা হচ্ছে গুগলের 3 প্যাক বলা হয়ে থাকে। আরেকটা ব্যাপার যদি দেখাই, আইফোন লিখে সার্চ করি। তো আইফোন লিখে দেখেন সার্চ করার পরে এখানে দেখেন আইফোনের মেইন ডোমেইনটা আসছে, এবং দেখেন এই যে পাশে কিছু জিনিস আসছে, অর্থাৎ আইফোন 11, আইফোন 12 প্রো দেখেন চলে আসছে কিন্তু এখনই। হ্যাঁ, নাকি আসে না, আসবে কয়েকদিনের মধ্যে, নাকি চলে আসছে আইফোন 12 প্রো হয়তো চলে আসছে। তো দেখেন এই যে আইফোনের যে ব্যাপারটা, আমি যখন আইফোন লিখলাম তখন তো মেইন ডোমেইন আসলো, সাথে দেখেন এই যে কিছু আসছে। এই ব্যাপারটাকে কি বলে বলতে পারেন? এই যে এই ব্যাপারটাকে, এইগুলো আসলে কি? কেউ কি জানি আমরা এই ব্যাপারটা কি? আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন? আমি কিন্তু কনফিউজ, আপনারা কথা বলছেন না, সেজন্য আমি ভাবছি। জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আপনারা কথা বলছেন না কেন? যে ভাই আমরা জানি বা না, পারি না তো, এই জন্য ভাই আসলে। না জানলে বলবেন জানি না, সেটা তো বলবেন। এই জিনিসটা হচ্ছে গুগলের সাইট লিংক। হ্যাঁ, এটাকে বলা হয় সাইট লিংক, অর্থাৎ গুগল আপনার ওয়েবসাইটের উপরে ডিপেন্ড করে যেটাকে প্রায়োরিটি আপনি বেশি দিচ্ছেন, সেটা হচ্ছে গুগলের 1 নম্বর 2 নম্বর বা এই যে সাইট লিংক হিসেবে আসে। কিন্তু এই সাইট লিংকের ব্যাপারটা কিন্তু আপনার হাতে নাই। হ্যাঁ, বা আপনি করে দিবেন সেই ব্যাপারটা কিন্তু আপনার পসিবল না। এই সাইট লিংকের ব্যাপারটা টোটালটাই হচ্ছে গুগল নিজে নিয়ন্ত্রণ করে। স্যার আবার দেখা যাচ্ছে না। আপনি কম্পিউটার থেকে জয়েন করেন আপু, তাহলে হচ্ছে ভালো দেখতে পাবেন। মোবাইল থেকে জয়েন করলে ওই যে বললাম রোটেট করতে হবে, বা আপনি আবার হচ্ছে লগ আউট করে আবার জয়েন করেন, তাহলে দেখতে পাবেন। অন্য সবাই তো দেখতে পাচ্ছেন না? জি ভাই। অন্য সবাই দেখতে পাচ্ছেন। তো দেখেন, তো এই ব্যাপারটা হচ্ছে গুগলের সাইট লিংক, অর্থাৎ গুগলে আমরা যে তথ্যগুলো রাখছি তার আন্ডারে বা তার পাশাপাশি যে তথ্যগুলো আসলে গুগলে দেখাবে নির্দিষ্ট একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলে, সেটাকে বলা হয় সাইট লিংক। এবং সাইট লিংকের ব্যাপারটা কিন্তু গুগল নিজে থেকে নিয়ন্ত্রণ করে। এটা কিন্তু আমরা নিজেরা কিছুই করতে পারবো না। অর্থাৎ এই সাইট লিংকের ব্যাপারটা আমরা শুধু জাস্ট গুগলে সাবমিট করবো যে এই লিংকগুলোকে সাইট লিংক হিসেবে দিতে চাই। গুগল তার পছন্দ মতো কিছু সাইট লিংক হচ্ছে নিয়ে আসে, এবং আপনি যদি এই সাইট লিংকের এই পেজটা ডিলিটও করে দেন,
ধরেন এই পেজটা আপনি ডিলিট করে দিবেন, এই যে পেজটা, একটা পেজ ধরেন ডিলিট করে দিবেন, এটা ডিলিট করে দিলেও আপনি ডিলিট হবে না, বুঝছেন? আপনি যখন এইখানে যখন গুগল র্যাঙ্ক করে ফেলছে, আপনি যখন ডিলিট করে দিবেন, এখানে গুগলের কাছে ডেটাটা আছে। যখন এটাতে ক্লিক করা হয়, তখন যেটা করা হয় যে গুগল যখন এই পেজটাতে যাবে, তো গুগল এই দেখেন আমি এই পেজটাতে চলে আসলাম, কিন্তু যদি এই পেজটা আপনি ডিলিট করে দেন, ধরেন আপনি চাচ্ছেন না এই পেজটা গুগলের ফার্স্ট পেজে থাকুক, আপনি ডিলিট করে দিলেন, আপনি এটাকে ডিলিট করে দিলেন, যদি ডিলিট করে দেন এই পেজটা, তাহলে যেটা হবে ডিলিট করে দেওয়ার পরও এটা গুগলে থাকে, কিন্তু যখন কোনো মানুষ বা কোনো ইউজার এখানে এসে ক্লিক করে, তখন একটা ইরর দেখায়, অর্থাৎ পেজটা যখন খুঁজে পায় না, তখন একটা ইরর শো করে, অর্থাৎ এই জায়গাটাতে একটা ইরর শো করে, সেটা হচ্ছে 404 ইরর, হ্যাঁ, নট ফাউন্ড। 404 ইরর নট ফাউন্ড, দেখবেন এই যে এরকম একটা ইরর দেখতে পাবেন বেসিক্যালি, হ্যাঁ, এই যে 404 দ্বারা কি বোঝায় ভাই? 404 মানে হচ্ছে এই কোথাও যদি দেখেন 404 মানে হচ্ছে নট ফাউন্ড, অর্থাৎ ওই পেজটা পাচ্ছে না, ঠিক আছে? তো 404 এর এই ইররটা আপনারা দেখতে পাবেন, যেটার মানে হচ্ছে নট ফাউন্ড, পেজ নট ফাউন্ড, হ্যাঁ, বা পেজটা পাচ্ছে না, বা পেজটা হচ্ছে আপনি ডিলিট করে দিয়েছেন, এখন পেজটা তো আসলে গুগলে পাচ্ছে না, তখন কিন্তু এই একজন মানুষ এখানে আসলো, দেখলো যে ওই পেজটা পাচ্ছে না, তখন যেটা করতে হয়, ধরেন আইফোন 30 চলে আসছে, হ্যাঁ, আইফোন 30 চলে আসছে, তখন আপনি আসলে কি করবেন? তখন যেটা হয় যে এই পেজটার সাথে এই জায়গায় হচ্ছে রিডাইরেক্ট করে দিতে হয়, অর্থাৎ এই ম্যাক্স প্রো 12 এইখানটাতে হচ্ছে ওই পুরো 30 ওইটা এখানে রিডাইরেক্ট করে দিতে হয়, অর্থাৎ যখন এই 12 আইফোন 12 এ কেউ পুরোতে কেউ ক্লিক করবে, তখন রিডাইরেক্ট হয়ে সে এই পেজটার এখানে তথ্যগুলো আছে, এই জায়গা থেকে রিডাইরেক্ট হয়ে সে আইফোন 30 তে চলে যাবে, এটা আসলে করা লাগে। আর এরপর আর এই এখন যদি কোশ্চেন আসে যে ভাই 12 তো আসলে নতুন, এখানে তো 12 হয়তো বা এই কিছুদিন আগেও ছিল না, তার এটা কিভাবে আসছে? আসলে আইফোনের যে জনপ্রিয়তা, মানুষ প্রতিনিয়তই সার্চ করে যে আইফোন 12 প্রো বা আইফোন নতুন কি আসছে, সেটা লিখে মানুষ সব সময় সার্চ করে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ক্লাস নিচ্ছি, হ্যাঁ করছি। না নাই, ওকে ঠিক আছে। হুম। আচ্ছা, তো এইটা আমরা কি বুঝতে পারছি এই ব্যাপারটা একটু, মানে এইখানের ব্যাপারটা কি বুঝতে পারছি? এইগুলো আসলে আমাদের হাতে থাকে না, হুম, জি তারপর ভাইয়া। এটা হচ্ছে জি গুগল স্যার। নিজে থেকেই আপনার পজিশন অনুযায়ী এটা নিয়ে নেয়, যে 1 2 সে নিবে কোনটা নিবে কোনটা নিবে না, সেটা হচ্ছে তার গুগল নিজে থেকে এগুলো ডিসাইড করে, এগুলো আমাদের হাতে আসলে নাই। কিন্তু যদি এই যে যখন অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারে আসতেছি, অ্যাডভার্টাইজমেন্ট কথাটা বলতেছি, তখন কিন্তু এগুলো আমার হাতে আছে, হ্যাঁ, এই যে তখন দেখেন এই যে সাইড লিংক, ছোট ছোট সাইড লিংক দেখতে পাচ্ছি, যে এইভাবে না, কিন্তু এইভাবে দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু আপনাদের হাতে আছে, হ্যাঁ, যখন আপনি অ্যাডভার্টাইজমেন্টে যাবেন, অর্থাৎ এটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট, এই অ্যাডভার্টাইজমেন্টটা কিভাবে তৈরি করতে হয় এটাও আমরা দেখবো, যে একটা অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে তৈরি করব। আচ্ছা, এখানে আর কারো কোনো কোশ্চেন আছে, বা কোথাও যদি কোনো কোশ্চেন থাকে, যতটুকু আমরা আলোচনা করলাম এর এতটুকুর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা আপনাদের? আচ্ছা, এসএসএল সার্টিফিকেট এটার ফুল অ্যাব্রিভিয়েশনটা কি?
এসএসএল সার্টিফিকেশন মানে হচ্ছে এসএসএল এটাই তো হচ্ছে যে আপনার সিকিউর সকেট লেয়ার। হ্যাঁ, সিকিউর সকেট লেয়ার সার্টিফিকেট। তো আরেকটা জিনিস একটু দেখাই আপনাদের, যখন ধরেন এখানে আমরা তো দেখতে পারি, ধরেন আপনি কোনো একটা কোম্পানির হয়ে এসইও করে দিবেন। এখনো আসলে ব্যাপারগুলোতে আমরা আসি নাই, আরো পরে আস্তে আস্তে আমরা যাব ব্যাপারগুলোতে। তো যখন আপনারা কোনো একটা কোম্পানি হয়ে এসইও করে দিবেন, তখন প্রথমত দেখতে হয় যে তার সাইটটা গুগলের কিরকম অবস্থায় আছে বা পজিশনটা কি। তো সেটা দেখার জন্য দেখেন আমি প্রথমত আমি যখন একটা কোনো একটা কিওয়ার্ড ধরেন, আমি এটা একটু চেঞ্জ করে দেখি। এই দেখেন এখানে আমার কয়টা তথ্য আসছে দেখেন, 1 নাম্বার, তারপর দেখেন এখানে 6 নাম্বার, বা আমরা ধরি 2 নাম্বার, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ একটা পেজের মধ্যে আপনারা 10টা রেজাল্ট দেখতে পাই। আপনারা কখনো খেয়াল করে দেখেছেন কিনা, এটা আসলে কি আপনারা দেখেছেন সবাই, কিন্তু আমরা আসলে ওইভাবে মানে ডিজিটাল মার্কেটারের চোখ দিয়ে কিন্তু অনেক সময় আমরা এটা দেখি নাই। আমরা দেখেছি যে হয়তো এখানে 10টা রেজাল্ট পেজ থাকে। তো দেখেন যে আপনি যদি গুণে দেখেন যে প্রত্যেকটা পেজেই হয়তো সিরিয়াল নাম্বারগুলো এখানে এদিক ওদিক করা থাকে অনেক সময়, কিন্তু দেখবেন মোটামুটি 10টা সার্চ এই যে রেজাল্ট পেজে 10টা রেজাল্ট আছে। এখন এর পরের রেজাল্ট গুলো কিন্তু আমরা দেখতে পারি। সেগুলো আসলে কিভাবে দেখবো, দেখেন এই যে 2 নম্বর পেজে যদি ক্লিক করি, তাহলে এই দেখেন 2 নম্বর পেজে যে রেজাল্ট গুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। 3 নম্বর পেজে যেগুলো আছে, তো এই যে পেজগুলোতে আমরা কিন্তু যখন একটা সাধারণ ইউজার সার্চ করে, সে আসলে 1 নম্বর পেজের বাইরে আর সার্চ করে না। এবং দেখবেন আপনিও যখন কোনো তথ্য লিখে বা কোনো কিছু নিয়ে জানতে চান, গুগলে যখন সার্চ করেন, প্রথম পেজে যে তথ্যগুলো আসছে সেই তথ্যগুলোতে জাস্ট ক্লিক করে বা 3-4টাতে ক্লিক করে, জাস্ট প্রথম 3-4টাতে ক্লিক করে সেগুলো দেখেন। তার নিচেও অনেক সময় আপনারা যান না। এই ব্যাপারটা কি, মানে আপনারা এমন কেউ আছেন যে গুগলের 2 নম্বর পেজ বা 3 নম্বর পেজে গিয়ে খুঁজেছেন কখনো কোনো ইনফরমেশন? জি ভাইয়া। জি ভাইয়া। এরকম মানুষ আসলে খুব কম যারা গুগলের 2 নম্বর বা 3 নম্বর পেজে গিয়ে আসলে খোঁজা হয়। আপনারা যখন ইনফরমেশন সার্চ দিতে গেলে কিছু ওই যে মানে দিতে হয় আর কি একটা পেজে, তাও দেখবেন যে সাধারণভাবে আপনি যান না। যদি কোনো রিসার্চ বেস কোনো কাজের জন্য যেতে হয় বা কোনো কিছু আপনি খুঁজতেছেন খুব ডিপলি, যে জিনিসটা দেখি অন্য পেজ আছে কিনা, তখন আসলে যেতে হয়। কিন্তু একজন সাধারণ ইউজার, সে ধরেন আইফোন কিনবে, বা ধরেন সে হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট কিনবে বা কোনো একটা সার্ভিস সম্পর্কে সে জানতে চাচ্ছে, অনেক সময় সে ফার্স্ট পেজের বাইরে আসলে যায় না। তো আমরা কিন্তু আমাদের এই যে এখানটাতে যে তথ্যগুলো দেখতেছেন, এটা কিন্তু আমরা বাড়াইতে পারি। অর্থাৎ এখানে যে 10টা তথ্য আছে, সেটা দেখেন আমরা যদি টুলস এর উপরে ক্লিক করি, আচ্ছা অ্যাডভান্স সার্চে ক্লিক করে, আচ্ছা এখানটাতে না, একটু দেখি। এই যে সার্চ সেটিং এ আসবে, হ্যাঁ, জাস্ট এখান থেকে সেটিংস এ ক্লিক করে সার্চ সেটিংস এটাতে ক্লিক করে দেখেন প্রথমেই রেজাল্ট পার পেজ, এটাতে আমরা 10 করে রাখা আছে। কিন্তু আমরা যখন কোন একটা ওয়েবসাইটকে খুঁজবো, যেমন ধরেন একজন বায়ার আপনাকে একটা কাজ দিয়েছে যে তার ওয়েবসাইটটাকে এসইও করে দিতে হবে। এখন এসইও করে যদি দিতে হয়, তো প্রথমত আপনি দেখবেন যে তার ওয়েবসাইটটা গুগলের 100-র মধ্যে আছে কিনা। ঠিক আছে, গুগলে 100-র মধ্যে আছে কিনা। তো যদি 100-র মধ্যে দেখেন যে না, সে 60 নম্বর পজিশনে আছে বা 30 নম্বর পজিশনে আছে বা 20 নম্বর পজিশনে আছে, তাহলে কিন্তু তাকে আপনার সেই অনুযায়ী ডিসিশন নিতে হবে যে আসলে এখানে কতটুকু কাজ করে এটা গুগলের ফার্স্ট পজিশনে চলে আসতে পারে। ঠিক আছে, আর যদি দেখেন যে সেটা গুগলের কোনো পজিশনেই নাই, তাহলে তাকে আসলে অনেক কষ্ট কাঠখড় পুড়ে আস্তে 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 হচ্ছে তাকে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসতে হয়। কিন্তু যদি দেখেন যে না, সে গুগলের অলরেডি ধরেন সে গুগলের সেকেন্ড পেজে আছে, তো সেটা আপনি নিয়ে নিতে পারেন। তো দেখেন
পুরো জিনিসটা যদি আপনি টান দিয়ে এভাবে 100 করে দেন, দেখতে পাচ্ছি আমরা, আশা করতেছি সবাই। তো যখন 100 করতেছেন তখন দেখেন 100 করার পর আপনি ওই যে কান্ট্রি এখানে সিলেক্ট করে দিতে পারেন। কোন একটা কান্ট্রি যদি সিলেক্ট করেন, যেমন বাংলাদেশ সিলেক্ট করে দেখেন সেভ করি। যখন সেভ করলাম তখন দেখেন এইখানে রেজাল্ট পেজটা আসলে কেমন দেখায়। হ্যাঁ, এখন দেখেন 1 2 3 4 5, তারপরে দেখেন, দেখতে পাচ্ছেন? জি দেখেন আমাদের রেজাল্ট পেজটা কিন্তু আমরা চাইলে ডেভেলপ মানে এইভাবে এসইও যখন করব তখন কিন্তু আমাদের ওইভাবে ডিজিটাল মার্কেটারের নজরেই দেখতে হবে। অর্থাৎ সেইভাবেই হচ্ছে তাকে প্রথমে দেখতে হবে ঘুরে যে আসলে আমি যে আমাকে যে কাজ যে বায়ার যে কাজটা দিল তার পেজটা আসলে কত নাম্বার পজিশনে আসলে আছে গুগলে। দেখেন এখানে আমি প্রায় 100 এর মতো রেজাল্ট পেলাম। হ্যাঁ, তো এই রেজাল্ট গুলো তারপরে দেখেন এখানে তারপরেও দেখেন পেজ আছে। তো আমরা দেখলাম যে 100 এর মধ্যে আছে কিনা। যদি দেখি যে 100 এর মধ্যে নাই তাহলে পরেরটাতে যাই, পরেরটাতে দেখি আর কি রেজাল্ট আছে। এখানে দেখবেন যে এখানে দেখেন 103 2 3, তারপরের পেজে আছে কিনা। ভাইয়া পেজটা যে 100 এর মধ্যে আছে কি না কি সেটা আমরা বের করব কিভাবে, সেটা বুঝবো কিভাবে? এটা কেমন কোশ্চেন করলেন বলেন? না আপনি যে বললেন যে পেজটা মানে 100 এর মধ্যে কত নাম্বার ইয়েতে আছে। তো বাংলাদেশ দেওয়া হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে অন্যান্য সাইটে মানে অন্যান্য দেশের ওয়েবসাইট গুলা কমে যাইতেছে না? একটা হচ্ছে আপনি ধরেন আপনার এখানে বায়ার হচ্ছে বাংলাদেশের, ধরেন সাপোজ এই জন্য আমি বাংলাদেশ দিছি, কিন্তু যদি আপনার অন্য কোনো জায়গা হইতো তাহলে আপনি ওইখানে ওই কান্ট্রিটা সিলেক্ট করতেন। ঠিক আছে, আর যদি সেটা না হয় তাহলে হচ্ছে আপনি ভিপিএন ইউজ করেন। এখানে যখন দেখেন আমি বাংলাদেশ কেন দিছি, যে এখানটাতে এইখানে যখন আপনি সার্চ করতেছেন, এখানে আমি এই যে দেখেন এটা 100 দেওয়ার পরে বা আমি 10 করে দিই, এখন আবার 10 করে দেওয়ার, এই যে এখানে দেখেন এই যে কান্ট্রি আমি বাংলাদেশ দিয়েছি। বাংলাদেশ দিলেও আপনার বাংলাদেশের রেজাল্টটাই আসবে, না দিলেও বাংলাদেশ অটোমেটিকলি সিলেক্টেডই থাকে, কারণ আপনি বাংলাদেশের সেটা এই গুগল জানে। আপনি বাংলাদেশ থেকে সার্চ করছেন, গুগল জানে। কিন্তু আপনি যখন অন্য কোনো কান্ট্রি হয়ে সার্চ করবেন তো দেখেন এখানে কান্ট্রির পুরো লিস্টটাই আছে। তো আপনি ওই কান্ট্রিতে জাস্ট সিলেক্ট করে তারপরে হচ্ছে আপনি সেভ করবেন। তখন ধরেন আপনি ইউএস এর কারোর জন্য কাজ দিতে, তাহলে দেখেন এই যে ইউনাইটেড স্টেট, এটা সিলেক্ট করেন, এই যেখানে এটা সিলেক্ট করে দেন হচ্ছে আপনি সেভ করেন। আর 100 রেজাল্টে আপনি যখন এখানে 100 রেজাল্ট এখানে টেনে নিয়ে যাবেন, নেওয়ার পরে আপনাকে তো বায়ার তার ওয়েবসাইট প্রোভাইড করবেই। সেই ওয়েবসাইটটা আপনি একটা একটা ম্যানুয়ালি দেখবেন। সেই ওয়েবসাইটটা আপনার বায়ার মনে করেন আপনাকে দিছে, সাপোজ ধরেন এই যে কোনটা ধরেন এই ওয়েবসাইটটা ধরেন বায়ারের ওয়েবসাইটটা ধরেন এই যে এটা। এখন এই ওয়েবসাইটে কত নম্বর পজিশনে আছে সেটা আমাকে দেখতে পাইলাম আমি, যে সে গুগলের কত নম্বর পেজ আছে, কত নাম্বারে আছে। এই যে একটা নাম্বার দেওয়া যাচ্ছে, দেখেন এই যে প্রত্যেকটা এসে নাম্বার থাকে, এক্সাক্ট নাম্বার। তারপরে এই যে কত নম্বর পজিশনে আছে, আপনি ফার্স্ট পেজে পাইলেন নাকি সেকেন্ড পেজে পাইলেন সেটা তো খুঁজতেই পেয়ে যাবেন। ভাইয়া একটা কোশ্চেন ছিল, আপনার এখানে হচ্ছে যে রেজাল্ট গুলো দেখাচ্ছে, আপনার এখানে হচ্ছে নাম্বার, সিরিয়াল নাম্বার দেওয়া আছে এবং নিচে হচ্ছে ডিএস ভিজিট, এটা আমরা কিভাবে আনা হয়েছে ভাইয়া? এটা তো এমনিতেই থাকে। আপনার কি নাই? না ভাইয়া, আমার নাম্বার তো যদি নাই। না থাকে তাহলে আপনি হচ্ছে ই করেন, এইটা আপনি প্রথমত একটু গুগল বা ইউটিউবে সার্চ করে দেখেন কিভাবে এই নাম্বারটা নিয়ে আসবেন। যদি সেটা না পারা যায় তাহলে হচ্ছে আপনি, আমার যেটা মনে হয় আপনার ওই যে ব্রাউজারটা হচ্ছে পুরাতন হয়ে গেছে। আপনি জাস্ট ওটাকে আনইনস্টল করে নতুন ব্রাউজার ডাউনলোড করেন, তাইলেই দেখবেন এগুলো চলে আসবে। এগুলো এখন এমনিতেই থাকে। ব্রাউজারটা আনইনস্টল করে আবার নতুন একটা গুগল থেকে ডাউনলোড করে আবার ইনস্টল করেন, ইন্টারনেট থেকে ডাউনলোড করে আবার ইনস্টল করেন, দেখবেন যেগুলো এমনিতেই দেওয়া থাকে। ভাই আপনার এটার পাশে যে এসইও কোয়েক লেখা, আমাদের তো এটা আসে না। কোনটা? এই যে বাম পাশে যে আপনার এসইও কোয়েক লেখা আছে, এটা আপনার কেন আসবে? এটা তো আমি তো এখানে কতগুলো অ্যাডস ইউজ করতেছি, এটা তো আপনার আসবে কেন? আপনার কি এগুলো ইউজ করেছেন বলেন? এগুলো আছে আপনার? আমার এখানে তো উপরে অনেক কিছু আছে, এগুলো কি আপনার আসার কথা? না ভাই এগুলো কিছুই আসে না। এগুলো কিছুই আসবে না তো, এগুলো তো আমি যখন দেখাবো তখন আসবে। এগুলো এমনিতে কেমনে আসবে আপনার এখানে?
আপনি কি ডিজিটাল মার্কেটার হয়ে গেছেন বা আপনি কি এগুলো নিয়ে কাজ করতেছেন অলরেডি? যদি না কাজ ভাই, করে এটা থাকেন, কি যদি জানেন, জিনিসটা ওটাই বুঝতে পারিনি, ও সেজন্য আচ্ছা জিজ্ঞেস আচ্ছা। করি। না এটা এখনো তো মানে আসবে, আস্তে আস্তে আসবে, এগুলো পাবেন। হ্যাঁ, এগুলো আমরা আলোচনা করবো যে সিকিউরিটি জিনিসটা কি বা এটা কেন আসলো। এখানে আমার এখানে দেখেন আমি সার্চ করেছি স্টাডি, এখানে এখানে এই যে কিছু তথ্য আসে, এগুলো তো আপনার আসে না ভাই, তাইলে। তারপরে দেখেন এই যে এখানে আমার একটা নাম্বার আসছে, যে দেখেন 320, তারপরে $4.15, এটা কি আপনার আসে? না ভাই, এগুলো আসে না কিছু। হ্যাঁ, তো আসে না, তাহলে তো হতাশ হলে হবে না, এটা তো ওয়েট করতে হবে। এগুলো তো আজকের ক্লাসে আমরা আলোচনা করতেছি না, এগুলো অনেক পরের ব্যাপার। হ্যাঁ, তারপরে দেখেন। স্যার, জি আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন, কোশ্চেন করে ফেলেন। আচ্ছা, যেমন আমাকে কোনো বায়ার কাজ দিছে, কাজ দেওয়ার ফলে যে আমি গুগলের ফ্রন্টে আমি একটা ওয়েবসাইট নিয়ে আসলাম। এখন এরকম তো হতে পারে যে ওই সেম লিঙ্ক মানে ওরকম পেজের মধ্যে 10টা থাকে, ঠিক আছে, আমি 10টার মধ্যে একটাকে আমি সামনে নিয়ে আসছি। তো এখন অন্য কোনো বায়ার কেউ যদি কাজটা দেয়, তো তখন তারাও তো চেষ্টা করবে যে ফার্স্টে আসার জন্য। তো আমার এই ফার্স্টে পজিশনটা কতদিন থাকবে, বা এটা কি সবসময়ের জন্য থাকবে? কারণ অন্য সবাই তো চাবে ফার্স্টে আসার জন্য এরকম। আচ্ছা, ফার্স্টের এই পজিশন, এই ব্যাপারটা নিয়ে আমরা দেখি কবে আলোচনা করতে পারি। কয়েকদিনের মধ্যে আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এটা মূলত একটা হচ্ছে গুগলের কাছে তো আপনি প্রথমত সাবমিট করবেন, আর একটা হচ্ছে যে আপনার কিওয়ার্ড রিসার্চ করে তারপরে কিওয়ার্ড রিসার্চটা যখন আমরা করতে যাব এবং কম্পিটিটর অ্যানালাইসিসটা যখন আমরা করতে যাব, তখনই এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, কম্পিটিটর বলতে আমি কি বুঝাচ্ছি, আমি যদি বুঝাই যে এই যে দেখেন, এই যে গুগলে যখন আমরা লিখলাম, সার্চ করলাম, এটা একটা কোশ্চেন হয়েছে, এটা একটা ভালো কোশ্চেন করেছেন। হ্যাঁ, এই যে গুগলের প্রথম এখানে যে আমরা যে কজনকে দেখতে পাচ্ছি, এক থেকে আসলে সবাই আমার কম্পিউটার, আমাদের আসলে এখানে আমরা 10 কেন রাখি, সবসময় আমাদের 10 কেন দেখায়। এখানে দেখেন যে এই যে 10 পর্যন্ত আমি রাখলাম, দেন আমি হচ্ছে এটা বাংলাদেশের জন্যই আপাতত থাকতেছে, কারণ আমার তো আর অন্য কোনো কান্ট্রির জন্য কাজ করছি না। তো দেখেন এই যে 10 জন, এই 10 জন কিন্তু যদি আমি আমার ওয়েবসাইটটা ধরেন স্টাডি নিয়ে, স্টাডি নিয়ে, অর্থাৎ আমি আমি ধরেন কোন একটা প্রতিষ্ঠানে জব করতেছি, যে প্রতিষ্ঠানে জব করতেছি তারা হচ্ছে বাংলাদেশ থেকে ছেলে মেয়েদেরকে স্টাডি পারপাসে হচ্ছে বাইরের কোনো কান্ট্রিতে পাঠায়, অর্থাৎ বাইরের কান্ট্রি পাঠায় বলতে আমি ধরে নিচ্ছি যে তারা হচ্ছে ইউকে তে পাঠায়। ইউকে তে পাঠাইলে দেখেন আমি যখন এখানে সার্চ করতেছি বাংলাদেশে বসে, তখন আমি এখানে কিছু রেজাল্ট পাচ্ছি, অর্থাৎ একজন দুইজন বা এখানে দেখেন 10 জন মানুষের একটা ডেটা আছে, 10-14 জন, এখানে কিছু সংখ্যার হেরফের আছে দেখবেন। এই যে এখানে দেখেন, এখানে 6 থেকে শুরু হয়েছে, এক শুরু হয়েছে, তারপর আবার 6 থেকে শুরু হয়েছে, তো ডেটা এখানে কিছু হেরফের আছে। তো এই যে এখানে আসলে মূলত রেজাল্ট আছে এখানে 10টা। এই যে 10 জন আমার মূলত টার্গেটেড পজিশন বা আমার টার্গেট হচ্ছে এই 10 জনকে মূলত বিট করা, অর্থাৎ এই 10 জনের মধ্যে কি আছে, এই 10 জনকে কেন গুগল বেশি ভালোবাসতেছে, কেন আমাকে ভালোবাসতেছে না, কেন গুগল এদেরকে গুগলের ফার্স্ট পেজের এই জায়গাটা দিয়ে দিয়েছে, আমাকে কেন দিবে না, সেই কাজগুলো আসলে অ্যানালাইসিস করে করে দেখতে হয় যে এদের মধ্যে কি আছে, আমার মধ্যে নাই কেন। সেই ব্যাপারগুলো অ্যানালাইসিস করে দেখে ওদের যদি একটা কিছু থাকে, সেটার ধরেন সাপোজ একটা কথাই বলি, ধরেন ব্যাকলিংক, ধরেন এর ব্যাকলিংক আছে ধরেন 5000, আপনি যদি 5000 একটা ব্যাকলিংক করেন, তাহলে আপনি ওর থেকে একটু এগিয়ে থাকলেন। ধরেন ওর একটা যে কন্টেন্টটা গুগলে র‍্যাঙ্ক করেছে, সেটা ধরেন 500 ওয়ার্ডের, আপনি কি করবেন, 1000 ওয়ার্ডের একটা কন্টেন্ট দিবেন, তাহলে কি করবে যে ও 500 ওয়ার্ডে লিখেছে, তার থেকে ইনি বেটার, তখন গুগল এমনিতেই আপনাকে গুগলের একটা পজিশন নিয়ে যাবে। এবং এটা আমরা কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিউটার অ্যানালাইসিস যখন করব তখন আমরা দেখব। ঠিক আছে, আপনারা 10 মিনিটের একটা ব্রেকে যান, ব্রেকের পরে আসেন, আমরা তারপরে কিছু কোশ্চেন, আমরা একটু কিছু অন্য কিছু একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং কোশ্চেন নিব। থ্যাংক ইউ। আমরা আচ্ছা, তার আগে একটা কাজ করি, আমরা একটু স্ক্রিন আমার একটু অন করি, অর্থাৎ ওয়েবক্যাম যাদের আছে তারা একটু ওয়েবক্যামটা অন করি, আমরা একটা স্ক্রিনশট নিব। একটু যদি ওয়েবক্যাম গুলো অন করা যায়। হ্যাঁ,
আচ্ছা, আপনাদের ব্যাচ হচ্ছে ৫৬, তাই তো? জি ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা একটা ব্রেকে যান, ১০ মিনিট পরে আসেন সবাই।
হ্যালো হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছি? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। জি, শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে, ঠিক আছে। তো দেখেন, আমরা এখানে বেশ কিছু ব্যাপার নিয়ে আলোচনা করলাম। আরো অনেক বিষয় নিয়ে আলোচনা আমাদের করার থাকবে। কিন্তু আমরা একটু কিওয়ার্ড সম্পর্কে কিছু একটা ব্যাপার জেনে আসি। আপনারা যেটা করবেন, শেষের 10 মিনিটে বা শেষের দিকে আমরা একটা সময় রাখবো, 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট একটা সময় রাখবো, যখন হচ্ছে আমরা কোশ্চেনের জন্য রাখবো। অর্থাৎ ওই টাইমে আপনি আমাকে যে কোনো ধরনের কোশ্চেন করতে পারেন। অর্থাৎ যে টপিক নিয়ে কথা বলা হয়েছে সেটার বাইরে কোশ্চেন যদি করতে চান, সেটাও আপনি করতে পারবেন একদম শেষের দিকে। আর কোর্স যখন আমি ক্লাসটা শুরু করছি তার মাঝখানে যদি কোশ্চেন করেন, সেটা যাতে কোশ্চেনটা যাতে হচ্ছে যে টপিক নিয়ে আমরা কথা বলছি সেটা রিলিভেন্ট হয়। না হলে হচ্ছে আপনার কোশ্চেনের অ্যান্সার ধরেন আমি যদি দিতে যাই, তাহলে যেটা হইলো যে আমি ডিস্ট্রাক্ট হয়ে গেলাম। আমি হচ্ছে যে আপনাকে আপনার কোশ্চেনের অ্যান্সার দিতে গিয়ে যে বিষয়টা নিয়ে পড়াতে চাচ্ছিলাম বা যে বিষয়টা দেখাতে চাচ্ছিলাম সেই বিষয়টা থেকে আসলে একটু অন্যদিকে চলে গেলাম। তো শেষের দিকে আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের কোশ্চেন আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখন পড়ানোর মাঝখানে বা আমরা যখন ক্লাসটা কন্টিনিউ করছি তখন যে কোশ্চেনগুলো করবেন সেটা হচ্ছে যাতে ওই কন্টেন্ট রিলেটেড হয়। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা আরেকটা ব্যাপার একটু দেখি যে আমরা কিওয়ার্ড নিয়ে কথা বলছিলাম। এখানে আমরা যখন কাজ করতেছিলাম তখন আসলে কিওয়ার্ড কি, কিওয়ার্ড জিনিস হচ্ছে, যেমন আমি দেখেন স্টাডি ইন ইউকে লিখে সার্চ করেছি, এটা একটা কিওয়ার্ড। হ্যাঁ, বা বেস্ট ডোমেইন হোস্টিং কোম্পানি, এটা একটা কিওয়ার্ড। এখন দেখেন, প্রথমত যে ব্যাপারটা নিয়ে আমি একটু আলোচনা করব, একটু যদি যাই, এখানে একটা গুগল শিট নিয়ে নিই। আচ্ছা, সবাই কি আপনারা এই গ্রুপে যারা আছেন সবাই কি ইউটিউবের সাথে যুক্ত আছেন? ইউটিউবের চ্যানেলটাতে যুক্ত আছেন কিনা সবাই? জি, আমি যুক্ত জি আছি। ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তাহলে ইউটিউব থেকে পরবর্তীতে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় একটু দেখে নিন। আমরা বেসিক্যালি লং টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড, আর হচ্ছে বাইং কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড হচ্ছে, বা শর্ট টেল, লং টেল কিওয়ার্ডটা কি, বা শর্ট টেল কিওয়ার্ডটা কি, বা বাইং কিওয়ার্ডটা কি? অর্থাৎ কিওয়ার্ড বলতে আমি আপাতত এইটুকু বলছেন যে কিওয়ার্ডটা বা যেটা লিখে আমরা গুগলে সার্চ করি, ধরেন এই যে স্টাডি নিউকে, এই যে কথাটা, এই যে কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম, অর্থাৎ যে ওয়ার্ডটা, হ্যাঁ, যেটা লিখে আসলে আমরা সার্চ করলাম, সেটাকে আমরা বলতেছি আপাতত একটা কিওয়ার্ড। তো দেখেন, যে কিওয়ার্ডটা 3 অক্ষরের হবে, 3 অক্ষরের মধ্যে হবে এবং সংক্ষিপ্ত ছোট আকারের যে কিওয়ার্ডটা হবে, সেটাকে আমরা বলতেছি শর্ট টেল কিওয়ার্ড। আর যে কিওয়ার্ড গুলো 3 অক্ষরের বেশি বড়, সেগুলোকে আমরা বলতেছি লং টেল কিওয়ার্ড। অর্থাৎ যে কিওয়ার্ডটা অনেকটা বড়, হ্যাঁ, কোন একটা নির্দিষ্ট, দেখেন এটা কিন্তু একটা কান্ট্রি বেস, একদম দেখেন কি বলা হয়েছে, স্টাডি ইন ইউকে ফরম বাংলাদেশ উইথ স্কলারশিপ। এইটা হচ্ছে আমার একটা লং টেল কিওয়ার্ড, যেটা 3 অক্ষর থেকে অনেক বড় এবং অনেকটাই বড়। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা লং টেল কিওয়ার্ড বলতেছি। আর যে কিওয়ার্ডটা 3 অক্ষরের মধ্যে থাকবে, অর্থাৎ 3 অক্ষরের বড় না,
3 অক্ষরের বড় না সেটাকে আমরা বলতেছি লং টেল কি যেটাকে আসলে 3 অক্ষরের বড় এবং অনেকটা বড় সেটাকে আমরা বলতেছি লং টেল কিওয়ার্ড, আর যেটা 3 অক্ষরের মধ্যে থাকবে সেটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। সেটা 2 অক্ষরে হইতে পারে, যে স্টাডি ইন ইউকে এরকম না, ধরেন স্টাডি ইউকে এইটুকু হইতে পারে, এটাও শর্ট টেল কিওয়ার্ড। তো সর্বোচ্চ হচ্ছে আমরা প্রায়োরিটি দিচ্ছি যে 3 অক্ষরের মধ্যে যেটা হবে বা 3 অক্ষর থেকে ছোট হইতে পারে সেটাকে আমরা বলতেছি শর্ট টেল কিওয়ার্ড, যেটা 3 অক্ষর থেকে বড় সেটাকে বলতেছি আমরা লং টেল কিওয়ার্ড। আর এটা হচ্ছে বাইং কিওয়ার্ড। যদি কোনো কিওয়ার্ড শুরুতে বেস্ট, একটু মিউট করে রাখি, কেউ একজন আনমিউট করে রেখেছেন, ইকো হচ্ছে, অর্থাৎ আমার কথা আমি শুনতে পাচ্ছি। বেস্ট, টপ, ডিসকাউন্ট, লো বাজেট, তারপরে ফ্রি। যদি দেখেন কোনো কিওয়ার্ড বেস্ট, টপ, ডিসকাউন্ট, লো বাজেট, ফ্রি এই ধরনের কোনো কিছু শুরুতে এই ধরনের কোনো কিওয়ার্ড লিখে শুরু হয়েছে, তার মানে বুঝবেন এই ইউজারটা বাইং মোডে আছে, অর্থাৎ সে কিছু গুগল থেকে কিনতে চাচ্ছে। মূলত কিওয়ার্ডের ধরন যদি বলি তাহলে এই 2 ধরনেরই, কিন্তু আরেকটা এইটা হচ্ছে অ্যানালাইসিস থেকে আসলে আমি বুঝতে পেরেছি যে আরেকটা কিওয়ার্ড আমরা বলতে পারি, যেটা হচ্ছে যেটা মানুষ লিখে সার্চ দেয়। যেমন একটা বাইং কিওয়ার্ড, অর্থাৎ যে বাইং মুডে আছে, বাইং মুড বলতে আমি বুঝাচ্ছি যে যে কোনো কিছু কিনতে চাচ্ছে সে সার্চ করে, তার সার্চ করার স্টাইলটা হয় বেস্ট ডোমেইন হোস্টিং কোম্পানি হইতে পারে, বা টপ আরে এটা ভুল হয়েছে, যে মানুষটা বা যে মানুষ গুগলে এসে বেস্ট ডোমেইন হোস্টিং কোম্পানি বা টপ রেস্টুরেন্ট ইন ঢাকা, বেস্ট, টপ, ডিসকাউন্ট, লো বাজেট, ফ্রি এই কথাগুলো লিখে সার্চ করে, তাদেরকে আমরা ধরে নিচ্ছি তারা হচ্ছে বাইং মোডে আছে, অর্থাৎ কিছু কিনতে চাচ্ছে। তাদেরকে আমরা এই কিওয়ার্ড গুলোকে আমরা বলছি বাইং কিওয়ার্ড, অর্থাৎ শুরুতে যদি এই ধরনের কিওয়ার্ড দিয়ে শুরু হয় সেগুলোকে আমরা বলবো বাইং কিওয়ার্ড। আর যে কিওয়ার্ডটা 3 অক্ষরের মধ্যে থাকে, কোন একটা 3 অক্ষরের মধ্যে, 3 অক্ষরের থেকে ছোট হইতে পারে কিন্তু 3 অক্ষরের মধ্যে থাকে সর্বোচ্চ, সেটাকে আমরা বলতেছি শর্ট টেল কিওয়ার্ড। আর যে কিওয়ার্ডটা এর থেকে বড়, একটু বড় ধরনের কিওয়ার্ড, স্টাডি নিউকে ফরম বাংলাদেশ উইথ স্কলারশিপ, দেখেন এই কিওয়ার্ডটা অনেকটা বড়, এটাকে আমরা বলতেছি লং টেল কিওয়ার্ড। কিওয়ার্ডের ব্যাপারে এইটুকু কি সবাই ক্লিয়ার? এইটুকু কি বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, জি জি স্যার। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আজকে কোশ্চেন করতে পারেন, আমাদের বাকি আর 10 মিনিট আছে, 10 মিনিট আমরা কোশ্চেন নিব, যে কোনো ধরনের কোশ্চেন করতে পারেন, ঠিক আছে? কিন্তু এই হচ্ছে ব্যাপার মোটামুটি। আচ্ছা ভাইয়া, আজকে যে আলোচনা করলেন যে কিওয়ার্ড, তারপর এসইও, মানে এগুলো তো আজকে শর্টলি আলোচনা করলেন, এগুলো কি পরে কোনো বিস্তারিতভাবে আলোচনা করবেন নাকি আজকে মানে এগুলো নিয়ে আজকে আলোচনা শেষ? কিছু জিনিস তো আলোচনা করতেই হবে, তবে কিওয়ার্ডের যে ব্যাপারটা এখানে সব প্রত্যেকটা জিনিস আসলে ব্রড আকারেই আলোচনা হবে। শর্টলি জাস্ট আপনাদেরকে একটা ব্রিফ দিলাম, কিন্তু যদি বলেন ডোমেইন হোস্টিং নিয়ে আর আলোচনা, না ডোমেইন হোস্টিং নিয়ে আর আলোচনা হবে না। কিন্তু আমাদের যদি বলেন কিওয়ার্ডের কথা, কিওয়ার্ড নিয়ে আসলে আমাদের আরো আলোচনা আছে। আমাদের আসলে দেখবো একটা ওয়েবসাইট কিভাবে গুগলের ফার্স্ট পজিশন বা সেকেন্ড পজিশনে আসে, এগুলো আমাদের দেখতে হবে। ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন এগুলো তো হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ, এগুলো নিয়ে তো পরবর্তী সময় বড় আকারে আলোচনা হবে, তাই না?
আচ্ছা ঠিক ভাইয়া আছে। আমার একটা কোশ্চেন ছিল যে আমরা কাজটা শিখা শুরু করবো অ্যাটলিস্ট কবে থেকে জানতে পারি? কাজটা আমরা আজকে থেকে কেন? আজকে কি আপনার মনে হচ্ছে যে আমরা কাজ শেখা শুরু করি নাই? না 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 না, আজকে আমরা অনেক কিছু শিখছি, মানে আমি যেটা বলতে চাইছিলাম যে মানে হাতের যে কাজটা, হ্যাঁ এই জিনিসটা আর কি। হাতের কাজটা বলতে কোনটা? আই মিন কম্পিউটারে যে করব এই কাজটা আর কি। কম্পিউটারে কাজ শিখবেন তার আগে তো আপনার বেসিক গুলো ক্লিয়ার হওয়া লাগবে। এখন ধরেন জি জি আপনাকে আমি অবশ্যই। আপনাকে আমি আজ ধরেন একদিন একটা টাস্ক দিয়ে দিলাম বা আপনাকে কিছু দিয়ে দিলাম, কিন্তু যদি পরে বুঝতে না পারেন তখন? হ্যাঁ তাও ঠিক। আর কারো কোনো কোশ্চেন আছে কি? আর এই যে কম্পিউটার স্ক্রিনে দেখলাম যে কিওয়ার্ড ইকুয়াল বোর্ড ম্যাচ, কিওয়ার্ড ফ্রেজ ম্যাচ, এরকম যেগুলা লেখা, এগুলা কি আবার পরবর্তী ক্লাসে আলোচনা করবেন? ওইটা আসলে অন্য এক গ্রুপকে পড়ানোর সময় আমি লিখেছিলাম। এগুলো আপনাদের সাথে আলোচনা করব। হ্যাঁ, এগুলো আলোচনা করতে হবে যে ব্রড ম্যাচ কিওয়ার্ড কি, ফ্রেজ ম্যাচ কি, এক্সাক্ট ম্যাচ কি, এগুলো আলোচনা করতে হবে। এগুলো এখন আজকে আলোচনা করব না, একদিন আলোচনা করতে হবে। স্যার আমি তো আজকে নতুন জয়েন হলাম, মানে এখন আপনাদের মানে পিছনে আর কতগুলা ক্লাস হয়েছে আমি তো জানি না। না, তো ওই ক্লাস আজকেই হচ্ছে আমরা যে ক্লাস নিয়েছি আজকে। হ্যাঁ, গত পরশুদিনের যে ক্লাসটা ছিল সেটাতে শুধু আমরা সবার সাথে কথাই বলেছি। হ্যাঁ, ও আচ্ছা, কে কি করছেন, কোথায় আছেন। আচ্ছা, তাহলে আপনি জয়েন করেন, আপনি বলেন যে আপনি কোথা থেকে জয়েন করেছেন আমাদের সাথে এবং কি করছেন। ডিজিটাল মার্কেটিং এর ইন্টারেস্টেড। ঢাকা থেকে বিভাগ সেকেন্ড লাইন, আর আমি পড়ছি ইডেন কলেজে ফিন্যান্সের সেকেন্ড ইয়ার। ওকে। ভাইয়া আমিও গেলাম গতকালকে, একটু জয়েন করেছিলাম, কথা বলতে পারি নাই তো। অথবা উমর ফারুক আমাকে এই করছিল, নমিনেট করছিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। সাইফুল ইসলাম। ওকে, ঠিক আছে। আপনি গত পরশুদিন জয়েন করেছিলেন, কালকে তো আমাদের ক্লাস হবে। জি রাইট, হ্যাঁ ঠিক আছে। আর ভাই আমি ইলিয়াস বলতেছিলাম যে আপনাকে ফোন দিছিলাম, যে আপনারা বলছিলেন বলতে, তাই বললাম আর কি গ্রুপে। ও ইলিয়াস ভাই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ স্যার আমার একটা কোশ্চেন আছে, আমার সাথে আরো অনেকেই দেখা যায় আপু বা ভাইয়া এরকম রেজিস্ট্রেশন করেছে অনেক আগেই, 7 সেপ্টেম্বর বা তারপরে। তো যারা এখনো ক্লাস শুরু করে নাই তারা মানে কিভাবে ক্লাস, তাদের এখনো মেসেজ আসে নাই, কোনো ইমেইলও আসে নাই, মানে তারা কিভাবে জয়েন করতে পারে? আমি তো কালকে ফোন দিলাম, তারপরে আমাকে এক ভাইয়া উনি আমাকে পরে গ্রুপে জয়েন করায় দিল। ওনাদের বেসিক্যালি কি, আমাদের ওই যে বললাম যে ফোন ওনাদের কাছে যাবে, ওনারা শর্ট আউট করছে। হ্যাঁ, কোর্সগুলো যারা আমরা করাচ্ছি, আমি 4টা কোর্স করাচ্ছি আপনাদের। এছাড়া যারা আছে, হ্যাঁ মানে কোর্স আমাদের তো শেষ হতে হয়। ধরেন আপনাদের কোর্স শেষ হয়ে গেলে তখন হচ্ছে যে আবার হচ্ছে ওনাদেরকে ডাকা হবে, ওনাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে, ওনাদেরকে তারপরে অ্যাসাইন করা হবে। সেক্ষেত্রে আমি থাকতে পারি, অন্য একজন থাকতে পারে। আমাদের 32 জনের মতো টিচার আমরা কাজ করছি বিভিন্ন সেক্টরে, যেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এবং ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইনের উপরে। তো যাদের সময় মানে আমাদের এটা কয় দিনের কোর্সের টাইমটা? এইটা কোর্সের টাইমটা হচ্ছে ডিউরেশন টাইমটা এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, তবে ক্লাস হবে 50টা এবং 2 ঘন্টা করে। জি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা স্যার, আজকে যে ইটা আসছে, ইমেলটা আসছে ফোনের মধ্যে, তো ওটার মধ্যে দেখলাম যে 9টা থেকে 1টা পর্যন্ত ক্লাস হবে, মানে 4 ঘন্টা ক্লাস হবে। তাহলে ওটা আসলে এটা কেন? ওইটা ভুলবশত আসছে, যে বললাম যে আমাদের ডেটাবেসটা হয়ে যাওয়ার কারণে অনেকেই হচ্ছে যে এইভাবে সেটআপটা আসলে ওটা পুরাতন একটা সেটআপ হইতে পারে। সো আপাতত এগুলো ইগনোর করেন। সজীব ভাই, হ্যালো। জি জি, আমি শুনতে পাচ্ছি। সজীব ভাই, ডিজিটাল মার্কেটিং তো একটা বড় একটা প্ল্যাটফর্ম, তো এটা কি 3 মাস পরে কি আমরা কি আসলে কি কিছু আর্ন করতে পারবো বলে মনে হয় আমাদের কাছে? আমার স্টুডেন্টরা তো করছে, অবশ্যই পারবেন। পারবেন এরকম না, কিন্তু ব্যাপার হচ্ছে যে লেগে থাকতে হবে, অ্যাক্টিভলি লেগে থাকলে অবশ্যই পারবেন। আচ্ছা আচ্ছা, ফার্দার কি কোনো ফার্দার আপনাদের কাছে কি আবার কোনো কোর্সের জন্য এনরোল করা যাবে? যে আমি 3 মাস করলাম, আবার ফার্দার আমি আরেকটু ডেভেলপ করব। পরেও হচ্ছে আমি আপনাদের সাথে 2 মাস থাকছি মেন্টরিং হিসেবে, এবং যখন আপনারা যদি কোনো প্রজেক্টে অর্ডার পান
বা কোন ধরনের ওকে কিছুতে অর্ডার পান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ, এবং এই ক্ষেত্রে আমরাও আপনাদের বেশ কিছু সহায়তা করব। একটা সাপোর্ট দিবেন আপনারা, হ্যাঁ, এই তো? সাপোর্ট এছাড়া কাজ পাওয়ার ক্ষেত্রেও আমরা কিছু সাপোর্ট দিব। তো এগুলো আমরা আচ্ছা ধীরে ধীরে আচ্ছা, আসবো। হ্যাঁ, আমরা এগুলোর ওকে মধ্যে আসবো আপনাদের। সত্যি বলতে আমাদের একটা প্রজেক্টটা হচ্ছে লার্নিং এবং আর্নিং, অর্থাৎ আপনাদের যদি আর্ন করাতে না পারি তাহলে কিন্তু আমাদের যারা প্রজেক্ট আলটিমেটলি হ্যাঁ, যারা অর্গানাইজ করছে তারা কিন্তু আসলে গভর্নমেন্ট থেকে পেমেন্টটা পাবে না। পেমেন্টটা না পাইলে ওকে সোজা কথা যে আমার স্যালারিও হবে না, অন্যদের স্যালারিও হবে না। হ্যাঁ, তো আপনাদের আচ্ছা আর্নিং আচ্ছা, করার ঠিক যে আছে। ব্যাপারটা সেটা আসলে আমাদের সবারই দায়িত্ব, বা আপনাদেরকে একটা পর্যায়ে নিয়ে গিয়ে মার্কেট প্লেস গুলো দেখানোর, সেগুলো আসলে আমাদের উপরে অনেক কিছু বর্তায়। তো আমরা সেইভাবেই আসলে দ্যাটস আপনাদেরকে ফাইন, দ্যাটস প্রিপারেশন ফাইন। দিব। হ্যাঁ, যে কিভাবে কি করলে কোন ট্রিক্স গুলো ফলো করলে এখানে আসলে হুম যখন আপনি কাজ জানেন, আপনি ধরেন অনেক কাজ হুম জানেন, কিন্তু ব্যাপার হচ্ছে আপনাকে কেউ আসলে মার্কেট প্লেসে চিনতেছে না, কিন্তু ধরেন আমাকে চেনে। তো হুম আমার হুম থ্রুতে ধরেন আমাকে আমাকে অনেকেই চেনে, যেমন আমি ধরেন দীর্ঘদিন ধরে কাজ করছি, সেক্ষেত্রে আমাকে ধরেন মার্কেট প্লেসে চেনে, কিন্তু আপনাকে চেনে না। হুম হুম, এখন হচ্ছে না যে হুম, আমি কোন একটা সিস্টেমে আপনাকে পরিচিত করায় দিতে পারি কিনা, বা কোন একটা ভাবে আপনাকে কি ওকে করলে আপনি কাজটা পেতে পারেন সেই ব্যবস্থাটা আমি করে দিতে পারি কিনা, তাহলে দেখবেন যে আস্তে আস্তে ওকে ওকে, কাজ পাওয়া আসলে ইজি হয়ে যায়। তো আমরা এই ব্যাপারগুলো নিয়ে আমরা ধীরে ধীরে দ্যাটস আসবো, ফাইন, দ্যাটস আলোচনা ফাইন। করবো। তো আমাদের থ্যাংক প্রত্যেক ইউ ব্যাচেরই ভাই। টার্গেট থাকে। ঠিক আছে। তো আমরা তো কেবল শুরু করলাম আমাদের শুরুর দিকে আসলে অনেকের অ্যাডভান্স লেভেলের তো আলোচনা করতে পারি না। আমরা আসবো আস্তে আস্তে ব্যাপারগুলো জানবো, এবং শুরুর দিকে আলোচনাগুলো অনেক দরকার আছে। অনেকেই যারা নতুন, একদম নতুন, কয়েকজন আছেন যারা হয়তো কিছুদিন ধরে কাজ করছেন, আর যারা একদম নতুন তাদের জন্য হয়তো বা ব্যাপারটা আহ, তাদেরকে নিয়েই আমাদের আগাইতে হবে। হ্যাঁ, সবাইকে নিয়েই আমাদের দিতে হবে, এবং আমরা যাবো অনেক অ্যাডভান্স টপিক নিয়েও আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা চাইলে লিভ নিতে পারেন। আমাদের যে 11টা থেকে যেটা হচ্ছে আমার একটার ব্যাচ, তারা জয়েন করে ফেলবেন আশা করছি। তো সেই কারণে এই সেম লিংকে সেম সময় আপনাদের সাথে জয়েন করে যায়। তো আমি আপনাদের ভিডিওটা এখনই দিয়ে দিব ইউটিউবে, আপনারা দেখে নেবেন। আর আপনারা ভাই আমাদের আমি সাথে, 11টার ব্যাচ কিন্তু ভুলে জয়েন করে ফেলছে আগে। আচ্ছা কোনো সমস্যা নাই, আপনি জয়েন করে থাকেন, সমস্যা নেই। ভাইয়া এই যে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ইউটিউবে আপনার ভিডিওটা কিভাবে পাবো?